এটার মানে হচ্ছে মানে পরপর দুইবার এ না লিখে এ স্কয়ার লিখা হয়েছে, পরপর তিনবার বি না লিখে বি কিউব লিখা হয়েছে। এটা অনেক সময় করা হয় আর কি এক্সাম্পলে। তারপর হচ্ছে এ বি স্কয়ার মানে হচ্ছে কি এ বি বি। আর যদি এভাবে ব্র্যাকেট দিয়ে সিডি কিউব দিই তার মানে সিডি 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 এভাবে হচ্ছে কয়বার আছে? 3 বার আছে। এটা বুঝা গেছে কথাটা? জি স্যার। হ্যাঁ, অনেক সময় এই লেখাটাকে শর্টকাট করে এভাবে লেখা হয়। এই লেখাটাকে শর্টকাট করে এভাবে লেখা হয়। আচ্ছা, এখানে অ্যালগরিদমটা দেওয়া আছে, কিন্তু অ্যালগরিদমটা বুঝার আগে আমরা একটা এক্সাম্পল বুঝি, তাহলে কাজটা সহজ হবে। সবাই এটা দেখতে পাচ্ছ? জি স্যার। ধরো একটা প্যাটার্ন এটা দিয়েছে এ বি এ এ, আর আমাদের টেক্সটটা হচ্ছে এ বি বি এ বি এ এ বি। তো আমাকে বের করতে হবে এই প্যাটার্নটা এই টেক্সটের মধ্যে আছে কি নাই। তাহলে দেখো এখানে যেটা করা হয়েছে সেটা হলো প্রথম স্টেপে আমরা কি করব, এই এ এই এর সাথে ম্যাচ করে কিনা আমরা চেক করলাম। ম্যাচ করে না করে না? করে স্যার। এরপরে এবার এই বি এর সাথে চেক করলাম, ম্যাচ করে না করে না? করে স্যার। এরপরে এবার এই এ পরের এর সাথে ম্যাচ করলাম, এটা ম্যাচ করছে তাই না? জি স্যার। আচ্ছা, এরপরে ফোর্থ টাইমে গিয়ে এই এ এই বি এর সাথে চেক করলাম, এখন কি ম্যাচ করেছে? না স্যার। করে নাই। তার মানে আমরা প্যাটার্নটা পেলাম না। কয়বার চেক করার পর এটা বুঝলাম যে ম্যাচ করবে না? স্যার 4 বার। 4 বার। এই জন্য দেখো ফোর্থ লেটার, আর এটা ইচ্ছা করে বুঝার সুবিধার্থে বড় হাতের করে দিয়েছে, কিন্তু আসলে তো ওগুলো সব ছোট হাতের। এ বি এ এরপরে ফোর্থ লেটারে গিয়ে হচ্ছে মিসম্যাচ পেয়েছি। একটু ক্লিয়ার সবার? জি স্যার। আচ্ছা, এখন যেহেতু মিসম্যাচ করলো না, আমি এখন কোথায় থেকে শুরু করব? এটা তো প্রথম থেকে শুরু হবে, এটা কি আমি ফিফথ ঘর থেকে শুরু করব? আমি তো 1 2 3 4 পর্যন্ত চেক করলাম, মিসম্যাচ করলো। এখন আমি কোথায় থেকে শুরু করব? এটা আমি শুরু করেছিলাম ফার্স্ট ঘর থেকে, তাই না? জি স্যার। এখন আমি কোথায় থেকে শুরু করব? উত্তর হচ্ছে আমি এখন সেকেন্ড থেকে শুরু করব। আমি 4 পর্যন্ত গেছি, এটা ম্যাটার না। আমি এখন শুরু করব সেকেন্ড ঘর থেকে, অর্থাৎ হচ্ছে এই এর সাথে এইটা চেক করলাম। আগেরবার এখান থেকে শুরু করেছিলাম, যদিও 3 ঘর ম্যাচ করেছে, চতুর্থ ঘরে গিয়ে মিসম্যাচ হয়েছে। এখন আমি আবার শুরুতে চলে আসলাম, আগে ফার্স্ট পজিশন থেকে চেক করেছি, এখন কোথায় থেকে চেক করব? সেকেন্ড থেকে স্যার। সেকেন্ড থেকে চেক করব। এবং স্টার্টিং এ কি মিসম্যাচ করছে না? জি স্যার। তাহলে একটা লেটার মিসম্যাচ করে আমি বুঝে গেলাম যে এটা দিয়ে হবে না। আবার আমি কোথায় থেকে শুরু করব? থার্ড থেকে স্যার। থার্ড থেকে। এখানে কিন্তু সবসময় 1 নাম্বার থেকে শুরু হবে। তাহলে এই এ কি ম্যাচ করছে? জি স্যার। এই বি ম্যাচ করছে, কিন্তু থার্ড ক্যারেক্টার এ আর এখানে হচ্ছে বি, মিসম্যাচ হলো। জি স্যার। তার মানে থার্ড লেটার থেকে মিসম্যাচ হলো। তাহলে এভাবে যেতে 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 আমরা যখন 7 নাম্বারে যাব, 1 2 3 4 5 6 7 7। তাহলে এইখান থেকে যখন শুরু করব, তাহলে দেখো এখান থেকে শুরু করব। মাঝখানে গুলো কি আর দেখানোর দরকার আছে? না স্যার। কারণ সেম পদ্ধতিতেই হবে, তাই না? যখন স্টেপ 7 এ, আচ্ছা স্টেপ 6 টা দেখাই। এখান থেকে ধরো শুরু করলাম। তাহলে এই এ ম্যাচ করছে, এই বি আর এখানে হচ্ছে এ, তাহলে ম্যাচ করছে না। তাহলে একটা ক্যারেক্টার পরে কি, অর্থাৎ সেকেন্ড ক্যারেক্টারে গিয়ে হচ্ছে কি মিসম্যাচ জি পাওয়া স্যার। গেল। আচ্ছা, যখন 7 নাম্বার থেকে শুরু করব, এই এ এই এর সাথে ম্যাচ করছে,
এই বি এর সাথে ম্যাচ করছে, এই এ এর সাথে ম্যাচ করছে, এই এর সাথে ম্যাচ করছে। তার মানে কি পরপর 4টা ক্যারেক্টার কি সেম পাওয়া গেল না? জি স্যার। তাহলে এখানে যেই প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা আমি 7 নম্বর পজিশন থেকে কি পেয়েছি, তাই না? এই জন্য এখানে জি স্যার। সাকসেস লিখলো এবং অ্যান্সার হবে হচ্ছে কত 7। আর এখানে হচ্ছে যদি এটা লিখে নাই, এখানে হচ্ছে 4th লেটার পর্যন্ত হচ্ছে চেক করতেছে, তাই না? জি স্যার। তাইলে পরীক্ষা অনেক সময় অনেক কিছু আসে, যেমন ধরো একটা আসে যে কতটা ক্যারেক্টার পরে ম্যাচ করেছে, তাহলে উত্তর হচ্ছে 7। প্রথম কথা হচ্ছে ম্যাচ করেছে কিনা, উত্তর হচ্ছে ইয়েস বা সাকসেস। আর যদি ম্যাচ না করতো তাহলে উত্তর আসতো কি নট সাকসেসফুল বা ফেইল্ড, এই ধরনের কিছু আসতো। সেকেন্ড হচ্ছে জিজ্ঞাসা করা হয় যদি সাকসেস হয় তাহলে কোথায় থেকে হয়েছে, উত্তর হচ্ছে 7 নম্বর ইন্ডেক্স থেকে। আমি 1 ইন্ডেক্স থেকে কাজ করছি। আর লাস্ট যেটা অনেক সময় আসে সেটা হলো টোটাল কয়বার চেক করার পরে আমি বুঝতে পারলাম ম্যাচ করেছে বা ম্যাচ করে নাই। তাহলে এগুলো সব যোগ করতে হবে না? এখানে জি 4, স্যার। এখানে 1, এখানে 3, এখানে 1, এখানে 1, এখানে 2, এখানে 4। শেষেরটা কিন্তু কাউন্ট করতে হবে। কারণ ওই 4টা করার পরেই তো আমি বুঝতে পেরেছি যে ম্যাচ করেছে, তাই না? জি স্যার। তাহলে অনেক সময় এটাও আসে যে আমাকে টোটাল কয়বার চেক করার পরে আমি হচ্ছে সাকসেসটা পেয়েছি। একটু ক্লিয়ার সবার? কোনো জি কোশ্চেন আছে কিনা দেখো। তো এই জিনিসটাই হচ্ছে এখানে অ্যালগরিদম ফর্মে আছে। আগের মতোই pnt স্ট্রিং উইথ লেংথ r। তাহলে p এর লেংথ হচ্ছে r আর t এর লেংথ হচ্ছে s। are stored in arrays with 1 character per element. This algorithm finds the index p in t. আচ্ছা আচ্ছা, এখানে দেখো set k equal to 1, অর্থাৎ আমি 1 থেকে শুরু করব, max equal to s minus r plus 1। এটা কেন লাগতেছে বলতে পারবা? ধরো এটার লেংথ হচ্ছে 4 আর এটার লেংথ হচ্ছে 20, তাহলে ম্যাক্স এর মান হচ্ছে কত হবে? কত হবে? স্যার 17। 17। এটা দিয়ে কি কি কাজ করছি, এই ম্যাক্সটা আমার কেন লাগতেছে? কেন লাগতেছে বলো দেখি। আচ্ছা, ধরো এটা আমার 1 নাম্বার ইন্ডেক্স থেকে আমি এভাবে 20 পর্যন্ত আছে। আমি 4 লেংথের একটা প্যাটার্ন চেক করছি। আমি যদি 16 থেকে স্টার্ট করি তাহলে 4টা ক্যারেক্টার কোথায় কোথায় চেক হবে? 16, 17, 18, 19, তাই না? জি স্যার। এখানে পাওয়া যেতে পারে, নাও যেতে পারে। ধরো পাওয়া গেল না, তখন কোথায় চেক করব? 17 থেকে, তাই না? জি স্যার। 17, 18, 19, 20, তাই না? এই জি 4টা স্যার। ক্যারেক্টারে পাওয়া যেতে পারে, নাও পারে। তো আমি যদি 18 থেকে শুরু করি তাহলে কি পাওয়া যাবে? না স্যার, কারণ তখন স্যার বের হয়ে যাবে লেন্থ। কারণ হচ্ছে এখানে লেংথ কত? 20 স্যার। না না না, মানে এখানে রিমেইনিং ক্যারেক্টার আছে কয়টা? আচ্ছা স্যার, 3টা স্যার। 3টা, কিন্তু আমি যেটা খুঁজতেছি সেটার লেংথ কত? 4 স্যার। 4। তার মানে আমি 18 থেকে শুরু করলে কখনোই পাবো না, এটা শিওর। 19 থেকে শুরু করলেও পাবো না, 20 থেকে শুরু করলেও পাবো না। কথাটা কি বোঝা গেছে? কারণ আমি জি যাকে স্যার। খুঁজতেছি তার লেংথ হচ্ছে 4। তাহলে মিনিমাম 4টা ক্যারেক্টার তো লাস্টে থাকতে হবে। জি 4 এর স্যার। কম হয়ে গেলে ওখান থেকে শুরু করা কি আর কোনো দরকার আছে? না স্যার। দরকার। তো এই ম্যাক্সটা হচ্ছে এটা কন্ট্রোল করেছে। যে আমি 1 থেকে শুরু করে ম্যাক্স পর্যন্ত হচ্ছে চেক করব। অর্থাৎ হচ্ছে প্রথমে 1 ইনডেক্স থেকে শুরু করব, তারপর 2 ইনডেক্স থেকে, তারপরে 3 ইনডেক্স থেকে। এভাবে যেতে যেতে আমি যদি আমার প্যাটার্নের লেংথ 4 হয় তাহলে 17 ইনডেক্স পর্যন্ত যাব। 18, 19, 20 ইনডেক্স থেকে আমি কোনো চেক করতে যাব না। যদি এর আগে পেয়ে যাই তো পেয়ে গেলাম, আর না পেয়ে গেলে আমি 17 পর্যন্ত যাওয়ার পরে বুঝবো যে কি আর পাওয়া যাওয়ার কোনো সম্ভাবনা নাই। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে কে লেস দেন অর ইকুয়াল টু ম্যাক্স, এটা তো বুঝতেছো 1 আর এটা 17 পর্যন্ত। আচ্ছা, ভিতরের লুপটা কাজ করবে হচ্ছে 1 টু r। 1 টু r মানে হচ্ছে কি আর কার লেংথ?
প্যাটার্নের, তার মানে প্রতিবার 4 বার করে হচ্ছে চেক করবে ম্যাক্সিমাম 1 to r। আর মানে হচ্ছে যেহেতু প্যাটার্নের লেংথ আমরা বলেছি 4, তাহলে 4 বার চেক করবে ম্যাক্সিমাম। যদি pl নট ইকুয়াল টু t k প্লাস l মাইনাস 1 এটা যদি হয়, অর্থাৎ হচ্ছে তারা যদি মিসম্যাচ না করে মিসম্যাচ হয়, অর্থাৎ হচ্ছে প্যাটার্নের প্রথমটা এখানে দেখো k হচ্ছে 1, l হচ্ছে 1, তাহলে 1 1 2 মাইনাস 1, তার মানে t1 এর সাথে কম্পেয়ার করছে, অর্থাৎ হচ্ছে এটার ফার্স্ট ক্যারেক্টার এটার ফার্স্ট ক্যারেক্টার সাথে কম্পেয়ার করছে করে যদি দেখা যায় যে তারা এক না, তার মানে এটা হবে না, তাহলে কোথায় চলে যাচ্ছে? গো টু স্টেপ 5, 5 এ গিয়ে কেটাকে 1 বাড়াই দিচ্ছে। তার মানে আমি শুরুতে p1 আর t1 সেম পেলাম না, তাহলে আমি কোথায় চলে যাব? পরের ইনডেক্সে, তাই না? জি স্যার। তাহলে এখান থেকে আমি এই যে এটা হচ্ছে আউটার লুপের হচ্ছে ক্লোজ, তাহলে আমি আবার কে এর মান কত থেকে শুরু করব? 2 থেকে শুরু করব, এইভাবে যেতে থাকবে। আচ্ছা, এখন যদি এই কন্ডিশনটা ট্রু হয়, তাহলে হচ্ছে আমরা কোথায় গেছি? 5 এ গেছি, কিন্তু এই কন্ডিশনটা ট্রু না, এখানে নট ইকুয়াল বলেছে। তার মানে হচ্ছে যদি তারা সেম হয় তাহলে হচ্ছে কি হবে? সেম হলে নট ফলস। বুঝছো না? বুঝো নাই? যদি জি স্যার। আর t1 একই, যেহেতু মাঝখানে আমি দিচ্ছি নট ইকুয়াল, নট ইকুয়াল মানে হচ্ছে দুইটা যদি ডিফারেন্ট হয় তাহলে কি করতে হবে সেটা তো বললাম। আর যদি দুইটা একই হয় তাহলে আমরা কোথায় যাব বলো দেখি? স্যার আমরা 4 নম্বর স্টেপ। না না না, আমি তো এখন লুপে আছি, গোটু তো লুপ থেকে বের করে দিয়েছিল। আমি স্যার তখন 5 নম্বর স্টেপ। ফর লুপে থাকবো। এই ফর লুপে এটা একটা লুপ না? জি স্যার। তাহলে এল এর মান প্রথমে ছিল 1, এখন এল এর মান কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। 2 হয়ে যাবে। কথাটা বুঝছো না বুঝো নাই? জি স্যার। যদি এই ইফ কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমি লুপ থেকে বের করে স্টেপ 5 এ পাঠাই দিছি। আর যদি এই কন্ডিশনটা ফলস হয় তাহলে তো এই কমান্ডটা এক্সিকিউট হবে না, গো টু স্টেপ 5। তখন যেহেতু এখানে আর কোনো ইনস্ট্রাকশন নাই, আমি চলে যাব কোথায়? উপরে ফর লুপের কাছে। আমরা তো ওই যে এক এক করে বাড়লে বাই 1 আর বলি না, তাই না? তাহলে এল এর মান শুরুতে ছিল 1, এল এর মান এখন কত হয়ে যাবে? 2 হয়ে যাবে স্যার। 2 হয়ে যাবে। তাইলে এটা p2 আর এটা এই মুহূর্তে হচ্ছে t2, এদের মধ্যে কম্পেয়ার করবে। যেমন এখানে হচ্ছে কি এই এ আর এই এ ম্যাচ করেছিল, তাহলে এখন হচ্ছে এই বি আর বি হচ্ছে কম্পেয়ার করবে। তো আবার দেখবে যদি কম্পেয়ার করার পরে যদি মিসম্যাচ হয় তাহলে কন্ডিশনটা ট্রু হয়ে যাচ্ছে, তখন গো টু স্টেপ 5 এ গিয়ে কে কে 1 বাড়াই দিচ্ছে। আর যদি এই দুইটা একই হয় তাহলে কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে, তখন এল এর মান আবার 3 হবে। এই এক্সাম্পলে 3 তে গিয়েও কি পাচ্ছে? সেম পাচ্ছে। তার মানে এখানেও হচ্ছে কন্ডিশনটা ফলস, তাহলে এল এর মান বেড়ে 4 হবে। 4 নম্বরে গিয়ে দেখলো যে এই এ আর এই বি এক না, তার মানে ইফ কন্ডিশনটা ট্রু, তখন হচ্ছে স্টেপ 5 এ চলে যাবে। তাহলে আমরা কে এর মান 1 এর জন্য 3 বার সত্য পেলাম, চতুর্থবার 3 বার মিথ্যা পেলাম, চতুর্থবার গিয়ে নট ইকুয়াল টুটা সত্য হলো, তার মানে গো টু স্টেপ 5 এ চলে গেলাম। 5 এ গিয়ে কে এর মান হচ্ছে এখন বেড়ে 2 হলো, তাহলে আবার এখানে 2 থেকে শুরু করলাম। বুঝা গেছে? জি স্যার। তো এরপরে আবার তাহলে হচ্ছে যে এটা কে এর মান যেহেতু 2, আর এটা আবার শুরু হবে কোথায় থেকে? যখন আবার নতুন করে ঢুকবো এল এর মান হচ্ছে 1 থেকে শুরু হবে, অর্থাৎ হচ্ছে এইখানে এই এ আর এই বি এর সাথে হচ্ছে কি কম্পেয়ার হবে। অর্থাৎ যখন নতুন করে আবার ঢুকি তখন কি ফার্স্ট প্যাটার্নের প্রথম ক্যারেক্টার থেকে আমরা হচ্ছে চেক করি, তাহলে এই পিএলটা হবে p1, আর এটা হবে দেখো কি কে এর মান অলরেডি 2,
তাহলে এল হচ্ছে 1, 2 একে 3 -1 2, অর্থাৎ হচ্ছে এই পরের বার যখন আমি আসছি, প্রথমবার হচ্ছে শুরু করেছিলাম কি দুইটারে 1 1 থেকে, কিন্তু পরের বার আমি শুরু করছি কোথায় থেকে, এইটার 1 নাম্বার কিন্তু এটার 2 নাম্বার থেকে। তো এই জিনিসটা হচ্ছে এখানে কন্ট্রোল হচ্ছে k প্লাস l মাইনাস 1। তাহলে এখানে এটা যেহেতু ফলস, সরি বেসিক্যালি হচ্ছে ট্রু, যেহেতু এই দুইটা একই না, তাহলে গো টু স্টেপ 5, আবার 5 এ চলে যাবে। তাহলে k এর মান এখন শুরু হবে কত থেকে, 3 থেকে। এখানে আবার ঢুকবে, l এর মান 1 হবে, আর এখানে হচ্ছে 3 প্লাস 1 মাইনাস 1, তার মানে হচ্ছে 3 থেকে শুরু হবে এই a, আর এই a হচ্ছে চেক করবে। এরপরে এটা যেহেতু ম্যাচ করবে, লুপ হচ্ছে কি আবার হচ্ছে এটা হচ্ছে 2 থেকে শুরু হবে, আর এটা হচ্ছে কি এই 4 নম্বরে গিয়ে হচ্ছে করবে। এইভাবে হচ্ছে আস্তে আস্তে করবে। জিনিসটা কি বোঝা গেছে না বোঝা যায়নি? জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন হচ্ছে শেষ হবে কখন, যখন আমি 7 থেকে শুরু করব কে এর মান, তখন এই 1 থেকে r পর্যন্ত 4 বারেই হচ্ছে কি এই কন্ডিশনটা কি হবে, ফলস হবে না? জি স্যার। তার মানে আমি এটা একবারও এক্সিকিউট হতে পারলো না, তার মানে এই ইনার লুপটা শেষ হবে। এই ইনার লুপটা শেষ হলে কোথায় যাবে, 4 নাম্বার স্টেপে। তখন ইন্ডেক্সের মান হবে কে এর মান, যেটা আমি এই এক্সাম্পলে যেন 7 হবে, এবং এক্সিট করব। অর্থাৎ হচ্ছে এই ইফ কন্ডিশনটা যদি বারবার ফলস হয়, তার মানে হচ্ছে কি 1 থেকে r পর্যন্ত প্রতিবারই দুইটা হচ্ছে কি সেম ক্যারেক্টার ছিল, তার মানে আসলে কি প্যাটার্নটা পাওয়া গেছে। অর্থাৎ লেখার সময়টাকে একটু উল্টা ভাবে লিখছে আর কি। অর্থাৎ হচ্ছে যখনই নট ইকুয়াল টুটা ট্রু হবে, তখনই বোঝা যাচ্ছে কি আমি পাচ্ছি না, আর যখন হচ্ছে তারা সেম হচ্ছে, তখন আমি লুপে বারবার চেক করছি। যদি 1 থেকে r পর্যন্ত প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য এই কন্ডিশনটা ফলস হয়, তার মানে pl আর t k প্লাস l মাইনাস 1 হচ্ছে কি সেম, তার মানে আমি হচ্ছে প্যাটার্নটা পেয়ে গেছি। পেয়ে গেলে ইনার লুপ থেকে বের হয়ে 4 নম্বরে আমি ইন্ডেক্সের মানটা দিয়ে এক্সিট দিয়ে বের হয়ে গেলাম। আর যদি কখনো যেতে যেতে এই k এর মান ম্যাক্স থেকে বড় হয়ে যায়, তাহলে কি হোয়াইল কন্ডিশনটা ফলস হবে না? জি স্যার। তখন কোথায় যাবে, যদি হোয়াইল কন্ডিশনটা ফলস হয় তখন কোথায় যাবে? দেখো হোয়াইল কন্ডিশন বলছে 3 to 5, তাহলে এই পর্যন্ত হচ্ছে হোয়াইলের ভিতরে, তাহলে কোথায় যাবে? জি স্যার, 6 এ। 6 এ যাবে। তখন বলবে ইন্ডেক্স ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে কি আমরা কি পাই নাই, প্যাটার্নটা টেক্সটের ভিতরে পাই নাই, এইজন্য ইন্ডেক্স ইকুয়াল টু 0। আমরা এখানে আবারও বলছি, আমরা সবকিছু কিন্তু কোন ইন্ডেক্স থেকে ধরে নিছি, সো 1 ইন্ডেক্স। 1 ইন্ডেক্স থেকে। অর্থাৎ হচ্ছে পি স্টোর করার সময় 1 নাম্বার ইন্ডেক্স থেকে করেছি, তারপরে হচ্ছে টি স্টোর করার সময় 1 নাম্বার ইন্ডেক্স থেকে হচ্ছে স্টোর করেছি। যদি তুমি 0 ইন্ডেক্স থেকে করতে চাও, তাহলে এখানে সবগুলোতে একটু তোমাকে ক্যালকুলেশন গুলো চেঞ্জ করা লাগবে। আর তখন তো ইন্ডেক্স ইকুয়াল টু 0 বলতে পারবে না, তখন হয়তো নেগেটিভ কোনো ভ্যালু বলবে, ওইটা বুঝাবে যে ধরো তখন ইন্ডেক্স ইকুয়াল টু -1 মানে হচ্ছে নট ফাউন্ড। ক্লিয়ার এখন? জি স্যার। তো অ্যালগরিদমটা ঠিক আছে, তবে এখানে একটা বাজে ইউজ হয়েছে, সেটা হচ্ছে কি গো টুটা ইউজ হয়েছে। গো টু ইউসেস স্যার। হ্যাঁ, তো তোমরা কোডটা গো টু দিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু না করতে পারলে ভালো। আমরা সাধারণত গো টুর কাজটা কি লুপ দিয়ে করতে পারি না। জি স্যার। তাহলে এটা বেস্ট হতো এখন করে ফেললে থাক, আমি এটা আজকে কাজ দিব। এটা তোমরা যেহেতু লেকচার আজকে করতে পারবে, এটা মানে একটা হলো তোমরা যদি ইয়ার কাজটা করে ফেলো, ল্যাব অ্যাসাইনমেন্ট 1টা করে ফেলো, তাহলে তো হয়ে গেল। আর যদি মনে করো যে না ল্যাব অ্যাসাইনমেন্ট 1 এর উপরে প্রেসার করতেছে, তাহলে এটা 2 দিন পড়াই দিই, মানে কালকে লাস্ট ডেট না ল্যাব অ্যাসাইনমেন্ট 1 জমা দেওয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এটা কালকের পরে পরশুদিন দিচ্ছি, এটা করতে হবে কিন্তু। মানে এখানে 2টা জিনিস আছে, একটা হচ্ছে ইনপুটটা নেওয়ার সময় অবশ্যই যদি এটাকে হুবহু ফলো করো, তাহলে 1 ইন্ডেক্সে স্টোর করতে হবে। আর যদি 0 ইন্ডেক্সে স্টোর করো, তাহলে সেই অনুসারে যেখানে যেখানে চেঞ্জ করো সেটা করতে হবে। আর সেকেন্ড যেটা বললাম, গো টুটা যদি ইউজ করো আমার কোনো আপত্তি নেই,
তবে গো টু ইউজ না করে যদি লুপ করতে পারো ভালো, তাহলে এইটুকু চেঞ্জ করে তোমার হচ্ছে কাজটা করা লাগবে। তো প্যাটার্ন ম্যাচিং এর আরো অনেকগুলো আছে, আমরা এখন যেটা আলোচনা করছি বেসিক্যালি এটা হচ্ছে নেভ অ্যালগরিদম। এর বাইরে এই ধরনের অনেকগুলো নাম এখানে দেখছো, রবিন কার্ভ, ফাইন স্টেট অটোমেশন, এটা কেএমপি বলে আর কি। এটা খুব পপুলার, যারা বিশেষ করে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর উপরের দিকে যেতে চাও তাদেরকে অবশ্যই এই অ্যালগরিদমটা জানতে হয়। এই ধরনের বেশ কিছু আছে। তোমরা 4th সেমিস্টারে এই স্ট্রিং এর নিয়ে ওই অ্যালগরিদম করছো, আবার হচ্ছে আলোচনা করবো। আমরা আপাতত শুধু এই একটা অ্যালগরিদমে পড়লাম, বাকি অ্যালগরিদম গুলো আমরা আপাতত করছি না। তো এটার কিছু ফিচার এখানে বলেছে, এখানে পজিটিভ কি কি জিনিস আছে, এখানে কোনো প্রি প্রসেসিং লাগে না, কনস্ট্যান্ট এক্সট্রা স্পেসিফিক এরকম। মানে এটা মানে সিম্পল একটা অ্যালগরিদম, কিন্তু এর কমপ্লেক্সিটিটা একটু হাই। তো কমপ্লেক্সিটি হাই বলতে কি বোঝায় আমরা একটু পরে সেটা দেখব। এর থেকে বেটার অ্যালগরিদম আছে, যেমন হচ্ছে বেশি এফিসিয়েন্সির জন্য এই অ্যালগরিদমটা খুব পপুলারলি ইউজ হয়। তো এটা আমাদের এই কোর্সের আওতার বাইরে, তোমরা নেক্সট সেমিস্টারে আশা করি এটা হচ্ছে পাবে। তো এখানে আমাদের স্ট্রিং চ্যাপ্টারটা শেষ। কারো কোনো কোশ্চেন আছে স্ট্রিং এর উপরে? তো কালকে আমরা গতকাল হচ্ছে আমরা এই 12 থেকে 14 কথা বলেছিলাম, আজকে এই 15 নাম্বারটা এখন আমরা শিখলাম। জাস্ট একটু আগে যে অ্যালগরিদমটা আমরা করেছি সেটা হচ্ছে 15, আর 16 হচ্ছে রিপ্লেসমেন্ট। থিওরিটা আমরা গত ক্লাসে পড়েছি। তো ওখানে প্রথম হচ্ছে আমাকে তো খুঁজে বের করতে হবে যে আমার প্যাটার্নটা কোথায় আছে। ওইটা পাওয়ার পরে ওইখানে আমাকে কি করতে হবে, ডিলিট এবং ইনসার্ট দুইটা কাজ করতে হবে। অর্থাৎ প্যাটার্ন যেটা খুঁজে পেয়েছি সেটাকে বাদ দিয়ে আবার নতুন একটা কি প্যাটার্নকে যেটা ইনসার্ট করতে বলেছে সেটা ইনসার্ট করব। তার মানে এই 16 নম্বর একটু কাজ বেশি আছে। অর্থাৎ হচ্ছে এখানে সার্চ আছে, ডিলিট আছে, ইনসার্ট আছে। তাহলে তোমরা যদি 13, 14, 15 এই তিনটা করতে পারো তাহলে 16 নম্বর অটোমেটিকলি হয়ে যাবে। তো এগুলো সবগুলোই আমরা চাচ্ছি যে কি ছাড়া করতে, কোনো বিল্ট ইন ফাংশন ছাড়া করতে স্যার। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে ইনপুট আউটপুট নেওয়ার জন্য সমস্যা নাই, কিন্তু ইন্টারনাল কাজটা অবশ্যই কি দিয়ে করতে হবে, র কোডিং দিয়ে করতে হবে। কোনো বিল্ট ইন ফাংশন যেন আপাতত ইউজ না করে। তাহলে স্ট্রিং আর কিছু ইয়ে আছে, কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে এই ল্যাব অ্যাসাইনমেন্ট 1টা শেষ হওয়ার সাথে সাথে ল্যাব অ্যাসাইনমেন্ট 2টা দিয়ে দিব। তো যেহেতু মাঝখানের এই অংশটা আমরা এখনো করি নাই, ফুল সাবমিট করতে পারবে না, কিন্তু এই 6 থেকে 11 এটা বাদ দিয়ে আর বাকি সবগুলো বন্ধের মধ্যে অবশ্যই করে ফেলবে। তাইলে খোলার পরে প্রেশার আর আসবে না। তখন আমরা এইটা বাকিটা নিয়ে এরপরে হচ্ছে তোমাদেরকে ফাইনালি সাবমিট করার জন্য বলবো। স্যার আমাদের মিডে লিঙ্ক লিস্ট আছে না? বুঝি নাই। মিডে স্যার লিঙ্ক লিস্ট টপিকটা আছে না? হ্যাঁ হ্যাঁ, এটা তো এখন পড়বো না। এটা হচ্ছে তোমরা যদি চাও তাহলে তো আরো ক্লাস নিয়ে পড়াইতে পারি আর কি। মানে আপাতত আমাদের টার্গেট ছিল 2টা স্ট্রেঞ্জা কমপ্লিট করা। তো এটা হচ্ছে আমাদের 3rd স্ট্রেঞ্জা আর কি। এটার টার্গেট হচ্ছে মিডের পরে, সরি এই ভ্যাকেশনের পরে হচ্ছে স্টার্ট করা। ও এইজন্য মনে হয় কনফিউজ হয়েছে। এটা হচ্ছে ঈদের ভ্যাকেশনের পরে শুরু করব। অর্থাৎ হচ্ছে এই উপরে 1 থেকে 5 আর 12 থেকে 16 এগুলো হচ্ছে ঈদের ভ্যাকেশনের মধ্যে করে ফেলবা। আর এরপরে ক্লাস শুরু হলে তো আমরা এটা দ্রুত শেষ করে ফেলবো। তো তখন হচ্ছে এইগুলো সহ একসাথে ল্যাব অ্যাসাইনমেন্ট 2টা জমা দিতে হবে, যেন বিফোর দ্য মিড আমরা ল্যাব অ্যাসাইনমেন্ট 2টা হচ্ছে জমা নিয়ে নিতে পারি। তাহলে এটার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে এই আগামীকাল ল্যাব অ্যাসাইনমেন্ট 1টা জমা দেওয়ার পরে এরপরে বাকি যেই টাইমটা ভ্যাকেশনের মধ্যে পেলা তার মধ্যে হচ্ছে এই 6 থেকে 11 বাদ দিয়ে আর বাকি সবগুলো করে ফেলবো। কারণ আমরা 6 থেকে 11 যেহেতু তোমাদেরকে পড়াই নেই, এটা তো এই মুহূর্তে নিজে নিজে হয়তো এইভাবে করতে পারবে না। কথাটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন মাত্র তো শুরু করেছি, ব্রেক তো মনে হয় লাগবে না। না স্যার। আচ্ছা, আমরা এখানে একটু আগাই গিয়ে দরকার হলে ব্রেক দিব।
পরের শীটটা দেখা যাচ্ছে? জি স্যার। তো এটা আমরা একটু মাঝপথে বাদ দিয়ে আসছিলাম। এটা একটু থিওরিটিক্যাল, এখানে ল্যাব রিলেটেড খুব কিছু নাই, কনসেপচুয়াল জিনিস, এটা একটু বোঝা লাগবে। কমপ্লেক্সিটি অফ অ্যালগরিদম। তো শুরুতে হচ্ছে অ্যালগরিদম কি সেটা হচ্ছে বলা হয়েছে। তো এটা তো এর আগে আমরা বলেছি যে কোনো একটা প্রবলেম সলভ করার জন্য যে স্টেপ বাই স্টেপ সলিউশন আমরা লিখি, বাট স্টেপ বাই স্টেপ যে কাজগুলো করতে হয় সেটাকে তার অ্যালগরিদম বলে। এখানে অ্যালগরিদমের কিছু বৈশিষ্ট্য বলেছে, আর একটা কথা বলেছে অ্যালগরিদম ইজ নট দ্য কমপ্লিট কোড অর প্রোগ্রাম। অর্থ হচ্ছে অ্যালগরিদম সাধারণত কমপ্লিট কোড বা প্রোগ্রাম হয় না। এটাকে আমরা যখন যে ল্যাঙ্গুয়েজে ইমপ্লিমেন্ট করতে চাই সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে কি ইমপ্লিমেন্ট করে কমপ্লিট কোড দিকে রান করে দেখতে পারি, কিন্তু অ্যালগরিদম যেভাবে লেখা হয় সেখানে ফুল কোডটা হচ্ছে কি সাধারণত দেওয়া হয় না। আর এখানে কিছু বৈশিষ্ট্য আছে, এটা হচ্ছে আনএম্বিগুয়াস হতে হবে, অর্থাৎ এটার মধ্যে কোনো অ্যাম্বিগুইটি থাকতে পারে না। এখানে জিরো অর মোর, অর্থাৎ হচ্ছে অ্যালগরিদমে কোনো ইনপুট নাও থাকতে পারে, কিন্তু আউটপুটের ক্ষেত্রে অবশ্যই অ্যাটলিস্ট ওয়ান অর মোর আউটপুট থাকবে। এই ধরনের বেশ কিছু কথা বলা আছে। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যালগরিদমের অ্যানালাইসিস। তো আমরা বলেছি যে একই কাজ করার জন্য মাল্টিপল অ্যালগরিদম থাকতে পারে। যেমন এটার একটা বড় এক্সাম্পল হচ্ছে সর্টিং। আমরা এই কোর্সে প্রায় 6টা অ্যালগরিদম দেখব, প্রত্যেকটারই কাজ হচ্ছে সর্ট করা। এর বাইরে আরো অসংখ্য সর্টিং অ্যালগরিদম আছে। তাহলে এখন ধরো অ্যালগরিদম এ দিয়ে যে কাজটা করা যায়, অ্যালগরিদম বি দিয়েও সেই কাজটা করা যায়। এখন আমি কোন কাজটাকে প্রেফার করব, কোন অ্যালগরিদমটাকে প্রেফার করব? স্যার যেটা টাইম কমপ্লেক্সিটি কম। অর্থাৎ হচ্ছে কম্পিউটার সায়েন্সের দুইটা বেসিক প্যারামিটার হচ্ছে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা ইফিসিয়েন্ট কম, সেটা হচ্ছে টাইম আর হচ্ছে স্পেস। তাহলে ডেফিনেটলি আমরা বুঝতেছি যে অ্যালগরিদমটা কম টাইম লাগবে, কম স্পেস লাগবে, সেটাকে হচ্ছে আমরা কি প্রেফার করব, তাই না? জি স্যার। তো এখন হচ্ছে টাইম বলতে কি বোঝায়? টাইম বলতে কি এটা বোঝায় যে আমি ঘড়ি ধরে চেক করব যে কত টাইম লাগছে। সাধারণত এটা কিভাবে চেক করা হয়? যে the time is measured by counting the number of key operations such as comparison in sorting algorithm. অর্থাৎ হচ্ছে আমি যে অ্যালগরিদমটা লিখলাম সেই অ্যালগরিদমের ইচ্ছা করলে আমি করতে পারি কি সকল অপারেশন চেক কাউন্ট করতে পারি, তবে সাধারণত সকল অপারেশন না করে কি অপারেশন, মেইন অপারেশন গুলো কতবার হয়েছে সেটা হচ্ছে কাউন্ট করি। তাহলে ধরো অ্যালগরিদম এ তে হচ্ছে 1000 বার হচ্ছে একটা কাজ করতে হয়, অ্যালগরিদম বি তে হচ্ছে সেম কাজটা হচ্ছে কি 2000 বার করতে হয়। তাহলে আমি এখান থেকে বুঝতেছি যে কোনটাতে বেশি কাজ করতে হয়। আমি যদি ধরে নিই যে ওই 1000 যে কাজটা প্রতিটাতে সমান সময় লাগে, তাহলে অ্যালগরিদম এ আর বি এর মধ্যে কি কম্পেয়ার করতে পারছি না? জি স্যার। তো ইচ্ছা করলে আমি সকল অপারেশন কাউন্ট করতে পারি, কিন্তু সাধারণত মাইনর অপারেশন গুলোকে কি অপারেশনটাকে নেওয়া হয়, এবং যেই অ্যালগরিদমে কি অপারেশনটার সংখ্যা কম তাহলে সেটাকে আমি বলতে পারি সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার অ্যালগরিদম, তাই না? জি স্যার। ঠিক একইভাবে স্পেসের ক্ষেত্রে আমরা যেটা করি কাউন্টিং দ্য ম্যাক্সিমাম মেমোরি স্পেস রিকোয়ার্ড বাই দ্য অ্যালগরিদম। অর্থাৎ হচ্ছে অ্যালগরিদম এ দিয়ে ইমপ্লিমেন্ট করতে গেলে আমার ম্যাক্সিমাম কতটুকু স্পেস লাগতে পারে, ঠিক একইভাবে অ্যালগরিদম বি দিয়ে ইমপ্লিমেন্ট করতে গেলে আমার ম্যাক্সিমাম কতটুকু স্পেস লাগতে পারে সেটা হচ্ছে আমরা মেজার করি। যদি কোনোটাতে কম লাগে তাহলে সেটাকে বেটার বলবো। তবে সাধারণত দেখা যায় যে অ্যালগরিদম এ তেও যতটুকু জায়গা লাগে অ্যালগরিদম বি তেও ততটুকু জায়গা লাগে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অ্যালগরিদম এ তে থেকে বি তে হয়তো বেশি লাগে অথবা এতে বেশি লাগে, তখন সেটা একটা ফ্যাক্টর হয়। তবে জেনারেলি ম্যাক্সিমাম অ্যালগরিদমে দেখবে যে এ আর বি এর নাম্বার অফ মেমোরি স্পেস ইউটিলাইজেশন হচ্ছে সমান। এই জন্য অ্যালগরিদমিক অ্যানালাইসিসে টাইম কমপ্লেক্সিটিটা হচ্ছে বেশি হচ্ছে আমরা হচ্ছে কি কনসিডার করি। তো স্পেস যেহেতু মাঝে মধ্যে ডিফার করে, তো সেটাও আমরা হচ্ছে পরে করব, কিন্তু অ্যালগরিদমিক অ্যানালিসিসে মেইনলি ফোকাস থাকে কোথায়? টাইম কমপ্লেক্সিটিতে। আর আমরা একদম চ্যাপ্টার 1 একটা টার্ম পড়েছিলাম, মনে আছে কিনা? টাইম স্পেস ট্রেড অফ বলেছিলাম সেটা।
টাইম স্পেস ট্রেড অফ। জি স্যার বলছিলেন। হ্যাঁ, তো সাধারণত দেখা যায় যে টাইম আর স্পেস হচ্ছে একটা রিভার্সলি থাকে। অর্থ হচ্ছে অনেক সময় দেখা যায় যে কোন একটা অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি কমাতে গেলে স্পেস কমপ্লেক্সিটি কি বেড়ে যেতে পারে। আবার স্পেস কমপ্লেক্সিটি কমাতে গেলে টাইম কমপ্লেক্সিটি কি বেড়ে যেতে পারে। তাহলে দুইটা কি করতে হয়? অপটিমাম। যদি সমান লাগে তাহলে তো ব্যাপার না। শুধু হচ্ছে টাইমটাই। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমি স্পেস কমালে টাইমের ক্ষেত্রে হচ্ছে কি বেড়ে যেতে পারে বা স্পেস বাড়ালে টাইম কমায় ফেলতে পারি। তো সেক্ষেত্রে আমাকে অপটিমাইজ করতে হয় যে আমি কি করব? যদি আমার টাইমটা মেইন কনসার্ন হয় তাহলে হচ্ছে কি আমি স্পেস যত বেশি লাগুক না কেন আমি টাইমটা নিয়ে চিন্তা করব। আমার যদি টাইম আমার অনেক আছে, এটা একদিন পরে আউটপুট দিলেও কোনো সমস্যা নাই। কিন্তু আমার স্পেস হচ্ছে লিমিটেড। তখন সেটা আমার মেইন কনসার্ন। আর মেক্সিমাম ক্ষেত্রে আমরা হচ্ছে কি ২ টার মাঝামাঝি থাকতে চাই। অর্থাৎ হচ্ছে কিছু টাইম স্যাক্রিফাইস করে, কিছু স্পেস স্যাক্রিফাইস করে আমি হচ্ছে কি রেজাল্টটা পেতে চাই। আচ্ছা, এবার আসা হচ্ছে কমপ্লেক্সিটি অফ অ্যালগরিদম। এটার একটা ফরমাল ডেফিনিশন। এটা মনে হয় আগেও বলেছি, আবার বলছি। কেউ একজন একটু পড়ো তো এইটুক পর্যন্ত। The complexity of an algorithm n is the function fn which gives the running time and/or storage space requirement of the algorithm in terms of the size n of the input data. হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে কমপ্লেক্সিটি অ্যালগরিদম হচ্ছে একটা ফাংশন। অর্থাৎ হচ্ছে অ্যালগরিদমটাকে একটা ফাংশনে আমরা কনভার্ট করব। যেটাকে আমরা fn বলছি। এই fn আমাদেরকে কি দেবে? রানিং টাইম অথবা স্টোরেজ স্পেস অথবা দুইটাই। অর্থাৎ হচ্ছে আমি যদি টাইম কমপ্লেক্সিটি করি তাহলে fn টা হবে কি টাইমের। আমি যদি স্টোরেজ কমপ্লেক্সিটি বলি তাহলে fn টা হবে স্পেস কমপ্লেক্স মানে স্টোরেজের। আর হচ্ছে এখানে n টা কি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। n টা কি বলো দেখি? অ্যান্ডামনিসাস সাইজ। n টা হচ্ছে ইনপুট সাইজ। অনেকে এখানে ভুল করে ফেলে। যেমন ধরো অনেক সময় আমরা এই কোশ্চেন করি ভাইভাতে। ধরো অ্যালগরিদম A হচ্ছে ১০০ লাইনের একটা অ্যালগরিদম। আর অ্যালগরিদম B হচ্ছে একটা ২০০ লাইনের অ্যালগরিদম। অর্থাৎ হচ্ছে তুমি যখন এটাতে কোডে কনভার্ট করবা তখন এটাতে ২০০ লাইন লাগছে, এটাতে ১০০ লাইন লাগছে। তাহলে আমি এখানে বলতে পারবো যে অ্যালগরিদম B টা খারাপ, অ্যালগরিদম এটা ভালো। No, sir. অর্থাৎ হচ্ছে এই আমার কোডিং সাইজ কত এটা কোনো ফ্যাক্টর না। আমার ফ্যাক্টর হচ্ছে এই n টা হচ্ছে কিসের উপরে? আমার যেই ধরো আমি ১০০০ ডাটাকে হচ্ছে কি সর্ট করব। তাহলে এখানে n এর মান কত? 1000, sir. ১০০০। তাইলে এই ১০০০ ডাটাকে সর্ট করতে যে টাইমটা লাগবে সেটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, যে স্পেসটা লাগবে সেটা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। তো একটু আগে আমরা বললাম যে আমরা টাইমটা সাধারণত টাইম হিসেবে ধরি না, সেটাকে আমরা নাম্বার অফ কি অপারেশনে চলে যায়। তাহলে এই ১০০০ ডাটাকে করতে আমার কতগুলো অপারেশন লাগবে সেটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। আর এই ১০০০ ডাটাকে মেমোরিতে স্টোর করতে কত বাইট জায়গা লাগবে সেটা হচ্ছে তার স্পেস কমপ্লেক্সিটি। ক্লিয়ার এখন? জি, sir. আচ্ছা। এরপরে এখানে একটু বলেছে সেটা হলো শুধুমাত্র n টা ফ্যাক্টর না, তার সাথে আরেকটা জিনিস ফ্যাক্টর আছে। সেটা হচ্ছে ডাটাগুলো কিভাবে অর্গানাইজ করা আছে, কিভাবে একটার পর একটা রাখা আছে। অনেক সময় n টা একই, n এর মান ১০০০ কিন্তু ডাটাগুলো একভাবে সাজালে টাইম কমপ্লেক্সিটি এক ধরনের হয়ে যায়, অন্যভাবে সাজালে টাইম কমপ্লেক্সিটি আরেক রকম হয়ে যায়। তো সেটার বেসিসে মূলত ৩ টা কেসে আমরা আলোচনা করি। একটা হচ্ছে বেস্ট কেস, ওয়ার্স্ট কেস, এভারেজ কেস। তো বেস্ট কেসটা এখানে আলাদা করে লিখলাম না, নিচে এখানে একটু বলেছি। সেটা হলো যে আমার যেই সাজানোতে সবচেয়ে কম সময়ে আউটপুট আসে সেটাকে বলা হয় বেস্ট কেস। আর ওয়ার্স্ট কেস হচ্ছে দ্য কম্বিনেশন ইনপুট ডাটা ফর হুইচ দ্য কমপ্লেক্সিটি fn ইজ ম্যাক্সিমাম। অর্থাৎ হচ্ছে আমার সবচেয়ে বেশি কমপ্লেক্সিটি আসে। আর এভারেজ কেস হচ্ছে এভারেজলি আমি কেমন পাই। তাহলে এই কথাটা কি বুঝা গেছে? জি, sir. তো এখানে একটা ছোট্ট এক্সাম্পল দিছে। ধরো হচ্ছে আমরা যে ডাটা স্ট্রাকচার বইটা আছে, আমি এটাকে সার্চ করব। আমি এটাকে সার্চ করব। যদি আমি THE শব্দটা সার্চ করি, তাহলে আশা করতে পারি না আমরা খুব দ্রুত এটা পেয়ে যাব। দেখা যাবে যে ফার্স্ট পেজে ফার্স্ট প্যারার মধ্যে কি থাকবে না? জি, sir. কিন্তু আমরা যদি জু শব্দটা
সার্চ করি, তাইলে কি তাহলে দেখা যাবে যে আমরা লাস্ট পেজ পর্যন্ত গিয়েও হয়তো জু শব্দটা পেলাম না, তাই না? জি স্যার, জি স্যার। তার মানে আমার বইতে একই ওয়ার্ড আছে, আমি যদি এখন জু শব্দটাকে কোনো কারণে সামনে নিয়ে আসি, সবকিছু একই আছে, জু শব্দটা লাস্টে ছিল, সামনে নিয়ে আসি, তাহলে নাম্বার অফ ওয়ার্ড একই থাকা সত্ত্বেও কি আমার রেজাল্টটা ডিফার হইতে পারে না? জি স্যার। তো এটাই হচ্ছে বেসিক্যালি ওই যে কেসগুলো দিয়ে করা হয়। আমরা আরেকটু ভালো এক্সাম্পল একটু পরে পাবো, তখন হচ্ছে আরেকটু বুঝতে পারবো। অ্যাসিম্পটোমিক নোটেশন হচ্ছে ওই যে আমরা একটু আগে বললাম যে আমরা সবসময় কি করি না, স্যার একজন ঢুকতে পারতেছে না, অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে। ও কি জি সুইটের বাইরে অন্য কিছু দিয়ে ঢোকার চেষ্টা করছে? না স্যার, লিংক থেকেই বলে স্যার পারতেছে না। না না, মানে অনেক সময় হচ্ছে জি সুইট অ্যাকাউন্ট না, সবাই তো আছে, পেন্ডিং কেউ নাই তো? পেন্ডিং ওকে নাই আবার স্যার কি? না, পেন্ডিং কেউ নেই। আচ্ছা স্যার। আরেকবার ট্রাই করতে বলো দেখি। না, কেউ আসেনি। স্যার অ্যাটেন্ডেন্স লিস্ট কি আবার দেওয়া যাবে? আচ্ছা, দিচ্ছি। ষোলো জন অ্যাটেন্ডেন্স দিয়েছে, আরো 5 জন এখনো দেয়নি। আচ্ছা, আমরা চলে যাই। তো অ্যাসিম্পটোটিক নোটেশন হচ্ছে ওই যে একটু আগে বললাম যে আমরা টাইম কমপ্লেক্সিটি কি করি না, রান করে টাইম ক্যালকুলেশন করে সাধারণত মেজার করি না। আর যদি ওইটা করি তখন আবার বিপদ আছে, কারণ ধরো এক মেশিন একটু ফাস্ট, আরেক মেশিন একটু স্লো, আবার ইনপুট দেওয়ার সময় আমি একটু তাড়াতাড়ি ইনপুট গুলো দিলাম, আরেকজন একটু দেরি করে দিল, তাহলে অনেক ধরনের ফ্যাক্টরের উপর নির্ভর করবে না? জি স্যার। তো এই জন্য থিওরিটিক্যালি আমরা কি করি, একটা ম্যাথমেটিক্যাল মডেলে কনভার্ট করি, অর্থাৎ হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ফাংশনে নিয়ে যাব। তো তার মাধ্যমে আমরা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বলি যে, তো এই জন্য 3টা নোটেশন খুব পপুলার, মানে 3টা নোটেশন, হ্যাঁ মানে আরো নোটেশন আছে, এই 3টা নোটেশন আমরা জেনারেলি ইউজ করি। তার মধ্যে আমরা এই কোর্সে মূলত হচ্ছে এই নোটেশনটা হচ্ছে বেশি ইউজ করব। এটাকে বিগ ও নোটেশন বলে। এই ওটা হচ্ছে একটু বড়, ছোট হাতের না, বড় হাতের ও, এই জন্য এটাকে বিগ ও নোটেশন বলে, এটাকে ওমেগা নোটেশন বলে, এটাকে থেটা নোটেশন বলে। তো এই কোর্সে মূলত হচ্ছে আমরা বিগ ও নিয়ে বেশি কথা বলবো, আর ওমেগা এবং থেটাকে আমরা একটু আলোচনা করে দিব। তো বিগ ও নোটেশন বোঝার আগে আমাকে আরেকটা টার্ম একটু বোঝা লাগবে, সেটা হচ্ছে রেট অফ গ্রোথ। এটা কি গত সেমিস্টারে ডিসক্রিট ম্যাথে পড়ানো হয়েছে? না স্যার। আচ্ছা, এমনি তোমরা রোজেনের বই, তোমরা কি ডিসক্রিট ম্যাথে কার বই পড়ছো? স্যার রোজানা। তাহলে রোজেনের বইতে দেখবে যে চমৎকার আলোচনা আছে এই রেট অফ গ্রোথ নিয়ে। বইটা যদি তোমাদের থাকে হার্ড কপি বা সফট কপি, এটা একটু ওখান থেকে একবার একটু রিডিং করবে। আমি মেইন কথাটা এখানে নিয়ে আসছি, কিন্তু ওখানে তোমরা নিজেরা একবার একটু পড়লে ভালো। তো রেট অফ গ্রোথ হচ্ছে এখানে কিছু স্ট্যান্ডার্ড ফাংশন আছে, এই ফাংশন গুলো n এর বাড়ার সাথে সাথে কিভাবে বাড়ে সেটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করছি। তাহলে ফাংশন গুলো কি? 1 log n, n, n log n, n স্কয়ার, n কিউব, 2 টু দি পাওয়ার n, n ফ্যাক্টোরিয়াল। তার মধ্যে 1 টা তো বুঝতেছো, এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাই না? তাহলে n এর বৃদ্ধির সাথে এর কি কোনো চেঞ্জ আছে? না স্যার। না স্যার। এটা আর এখানে দেখানো হয় না, কারণ n যতই বাড়াই এই ফাংশনের মান তো আর বাড়বে না। আচ্ছা, জি স্যার। log n দেখো, আমি যদি n এর মান 5 থেকে 1000 বাড়াই, তাহলে log এর মান হচ্ছে কত বাড়ছে? 3 থেকে 10, অর্থাৎ খুব স্লোলি বাড়ছে। কিন্তু আমি যদি ধরো মাঝখানে একটা নিই, n স্কয়ার যাই, তাহলে যখন n এর মান 5 তখন হচ্ছে n স্কয়ার হচ্ছে 25, আর যখন n এর মান হচ্ছে 1000, তাহলে সেটা কি একটু অনেক বড় হয়ে যাচ্ছে না? 1000 ইনটু 1000, 10 টু দি পাওয়ার 6 হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। আর দেখো 25 থেকে 10 টু দি পাওয়ার 6, বৃদ্ধিটা অনেক হাই না?
জি স্যার। আর আমি যদি 2 টু দি পাওয়ার n এ যাই, এটা আরো অনেক বেশি হাই। জি স্যার। তো এই আইডিয়াটা আমার বিভিন্ন ফাংশন সম্পর্কে জানা লাগবে। তো দুনিয়ার সব ফাংশন তো আমরা জানতে পারবো না। অল্প কিছু স্ট্যান্ডার্ড ফাংশন কিভাবে বাড়ে সেই আইডিয়াটা আমি নিলাম। এটাকেই বলা হচ্ছে রেট অফ গ্রোথ। অর্থাৎ হচ্ছে n এর বাড়ার সাথে সাথে এই ফাংশন গুলো কেমন বাড়ে। ক্লিয়ার? জি স্যার। তো এটাকে আমি একটু গ্রাফিক্যালি দেখিয়েছি এবং আরো কিছু ফাংশন এখানে বাড়িয়েছি। n টা 1 হলে তো ফিক্সড বুঝতেছ। এটা হচ্ছে log n। অর্থাৎ হচ্ছে n বাড়ার সাথে সাথে দেখো এটা এক্স খুব বেশি উপরে যায় না, তাই না? জি স্যার। স্কয়ার রুট n ওখানে দেখাইনি, এটাও আমরা করতে পারি। এটাও দেখো যে log n থেকে একটু ফাস্ট বাড়ে কিন্তু খুব বেশি না। আর এটা হচ্ছে n, এটা কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাড়তেছে, তাই না? জি স্যার। আর উপরের দিকে দেখো n log n আরো ফাস্ট, তার থেকে n স্কয়ার আরো ফাস্ট, তার থেকে 2 টু দি পাওয়ার n আরো ফাস্ট, তার থেকে n স্কয়ার আরো ফাস্ট। এবং বিশেষ করে 2 টু দি পাওয়ার n, n ফ্যাক্টোরিয়াল, এগুলো n এর সামান্য বৃদ্ধিতে অনেক বেশি বেড়ে যায় না? জি জি স্যার। স্যার। অলমোস্ট খাড়া হয়ে যাচ্ছে। জি স্যার। তাহলে এই আইডিয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট যে n এর বাড়ার সাথে সাথে কোনটা বেশি বাড়ে কোনটা কম বাড়ে, এটাকে আমরা বলছি রেট অফ গ্রোথ। ক্লিয়ার? জি স্যার। এইবার আসে হচ্ছে আমাদের ওই যে নোটেশনটার কথা, যে আমরা 3টা নোটেশনের কথা বলেছি, যে আমরা প্র্যাকটিক্যালি কম্পিউটার দিয়ে ইমপ্লিমেন্ট করে তারপর টাইম ধরে চেক করি না যে অ্যালগরিদম এতে এত টাইম লাগছে, অ্যালগরিদম বি তে এত টাইম লাগছে, বরং আমরা ম্যাথামেটিক্যালি এগুলো বের করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে কয়েক ধরনের নোটেশন ইউজ করা হয়, তার মধ্যে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে এটা, বিগো নোটেশন। তো এটার ডেফিনেশনটা একটু খটোমটো, তারপরও কে একজন এটা একটু কষ্ট করে পড়ো তো। Suppose f of n and g of n are functions defined on the positive integers with the property that fn is bounded by some multiple of g of n for almost all n. That is, suppose there exists a positive integer and not and a positive number c such that for all n greater than n naught we have f of n bar less equal c. এটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। G sir, f of n absolute less equal c absolute of g of n. Then we may write f of n equals to big O g of n, which is read as f of n is the order of g of n. থ্যাংক ইউ। তাহলে এটা হচ্ছে বিগো নোটেশনের ডেফিনেশন। তো কেউ কিছু বুঝতে পেরেছো? তো ম্যাথামেটিক্যালি একটু দুর্বোধ্য করে লিখছে, কিন্তু আমি একটু সিম্পলি এটা একটু আলোচনা করি, তাহলে বুঝতে পারবে। এখানে একটা ফাংশন fn আছে, তাই না? এই Yes, sir. ফাংশনটা হচ্ছে fn, এই যে এই ফাংশনটা হচ্ছে fn। আরেকটা ফাংশন আছে gn, বেসিক্যালি এটা হচ্ছে gn, যদি এটা cgn বলছে। তো gn হচ্ছে ওই যে কিছুক্ষণ আগে আমরা কিছু স্ট্যান্ডার্ড ফাংশন বলেছি না, Ji sir. gn, এই যে log n, n log n, n স্কয়ার, n কিউব, 2 টু দি পাওয়ার n, n ফ্যাক্টোরিয়াল 1, এগুলো হচ্ছে সব gn। তো এই gn গুলোর বৈশিষ্ট্য আমরা জানি, কিন্তু fn টা তো হচ্ছে কি অরিজিনাল কোন একটা অ্যালগরিদমের কমপ্লেক্সিটি ফাংশনটা। তাহলে এটা তো এক এক অ্যালগরিদমের ক্যালকুলেশনে কি এক এক রকম আসতে পারে, তাই না? Ji sir. এখন যখন আমরা দুইটা অ্যালগরিদম কম্পেয়ার করব, তখন এক এক অ্যালগরিদম থেকে আমি এত সহজেই বুঝতে পারবো না। তাহলে যেটা করা হয়, অল্প কিছু ফাংশন যেগুলোকে আমরা সাম স্ট্যান্ডার্ড ফাংশন gn বলছি, তাহলে এই fn টাকে কোন gn এর মতো সেটা হচ্ছে আমরা বের করতে চাই। মূল কনসেপ্টটা হচ্ছে এটা, যে এই fn টা এই gn এর মতো। ঠিক আছে? তো সেই যেটা করা হয় বিগো নোটেশনে হচ্ছে আপার লিমিটটা বলে। এখানে হচ্ছে দ্য রানিং টাইম গ্রোস এট মোস্ট দিস মাস, অর্থাৎ হচ্ছে এর ম্যাক্সিমাম কমপ্লেক্সিটি হচ্ছে এটা, এর থেকে বেশি না, এর থেকে কম হইতে পারে।
বিগো নোটেশন আমাদেরকে মূলত আইডিয়াটা দেয় যে এর হাইস্ট কমপ্লেক্সিটি কেমন। আচ্ছা, এখন এখানে যেটা বলেছে সেটা হচ্ছে এফএন আর জিএন তো মোটামুটি এখন বুঝেছো। জি স্যার, বুঝতে পেরেছি। এফএন হচ্ছে আমি যে অ্যালগরিদমের কমপ্লেক্সিটি বের করব সেটা রিয়েল এফএন ফাংশনটা, আর জিএন হচ্ছে সাম স্ট্যান্ডার্ড ফাংশন যেগুলোর প্রপার্টি আমি খুব ভালো করে জানি যে এটা থেকে এটা ভালো না, এটা কম আসতে পারে না, এটা জোরে পারে, এবং মোটামুটি এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড জিএন, log n n n log n n স্কয়ার n কিউব টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল, বা সাথে ইচ্ছা করলে স্কয়ার রুট n লিখতে পারো। আচ্ছা, এখন এখানে যেটা বলেছে যে একটা ছোট্ট n0, এটা একটা পজিটিভ ইন্টিজার n0, এই n0 দেখো এখানে হচ্ছে এইটুকু, এই অংশটায় আমার ভেরি করতে পারে। দেখো কখনো এখানে fnটা বড়, কখনো হচ্ছে cgnটা বড়। সিটা নেওয়া হয়েছে একটা পজিটিভ ইন্টিজার, জিএনটাকে মাল্টিপ্ল করা হয়েছে। সি একটা পজিটিভ ইন্টিজার, আর বিগো নোটেশন না, এটা তো স্যার ওমেগা নোটেশন। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, এই যে এটা না, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই যে n0, এই যে এটা, ঠিক আছে। এইটুকু অংশের মধ্যে কি হচ্ছে, কখনো fn উপরে, কখনো কি cgn উপরে, তাই না? জি স্যার। তো বলেছে যে একটা স্মল n0 পর্যন্ত এই ফ্লাকচুয়েশনটা থাকতে পারে, কিন্তু n0 এর পরে n এর সকল ভ্যালুতে fnটা কি cgn থেকে ছোট না? জি স্যার। জি স্যার। এটা যদি হয় তাহলে আমরা বলবো fn is the order of gn, অর্থাৎ হচ্ছে fn এর কমপ্লেক্সিটি ম্যাক্সিমাম cgn এর মতো, gn এর মতো, অর্থাৎ হচ্ছে এর হাইয়েস্ট কমপ্লেক্সিটি কখনোই কি হবে না, gn থেকে বেশি হবে না। বিগো নোটেশন মূলত এই কথাটা বলেছে, অর্থাৎ হচ্ছে fn এর সর্বোচ্চ কমপ্লেক্সিটি gn এর মতো, ঠিক আছে। অর্থাৎ আমি যদি বলি যে এই ফাংশনটার কমপ্লেক্সিটি n স্কয়ারের মতো, তাহলে আরেকটা অ্যালগরিদমের কমপ্লেক্সিটি যদি n কিউব হয়, তাহলে আমরা কি বলতে পারবো যে এই অ্যালগরিদমটা অ্যালগরিদম থেকে বেটার না? জি স্যার। কারণ n স্কয়ার থেকে n কিউব কি আরো ফাস্ট বাড়ে না? জি স্যার। আচ্ছা, আরেকটা অ্যালগরিদমের কমপ্লেক্সিটি যদি log n হয় আর এই অ্যালগরিদমের এমসি যদি n স্কয়ার হয়, তাহলে আমরা কি বলতে পারবো, log n থেকে n স্কয়ারটা কি কম, বেটার না? জি স্যার। মান বেশি, যেহেতু কমপ্লেক্সিটি হাই মানে হচ্ছে কি তার ইফিসিয়েন্সি কম, কমপ্লেক্সিটি বেশি। জি স্যার। অর্থাৎ হচ্ছে কোন একটা অ্যালগরিদমের কমপ্লেক্সিটি যদি log n হয় আর একটা অ্যালগরিদমের কমপ্লেক্সিটি যদি n হয়, তাহলে ডেফিনিটলি বলতে পারবো কি log n টা বেটার অ্যালগরিদম না? জি স্যার, লগ এন বেটার। তো বিগো নোটেশন মূলত হচ্ছে এই আইডিয়াটাতে, অর্থাৎ হচ্ছে আমি যেই fn টা পেলাম তার ম্যাক্সিমাম কমপ্লেক্সিটি gn এর মতো হবে, এর থেকে বেশি না, তাহলে এটা হাইয়েস্ট কমপ্লেক্সিটিটা বলছে। আচ্ছা, এবার আসলে হচ্ছে এই শুরুতে ফ্লাকচুয়েশনটা হয় কিনা তার একটা ভালো এক্সাম্পল এখানেই আছে। দেখো আমার একটা অ্যালগরিদমের কমপ্লেক্সিটি হচ্ছে n কিউব আর একটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, তাহলে যখন আমার n এর মান 5, তখন n কিউবের মান কত? 125। আর 2 টু দি পাওয়ার n এর মান কত? 32। 32। তাহলে আমি এখান থেকে কি কনক্লুড করতে পারবো যে 2 টু দি পাওয়ার n টা হচ্ছে ভালো অ্যালগরিদম, n কিউবটা হচ্ছে খারাপ অ্যালগরিদম? না স্যার। একটু পরেই দেখো যখন n এর মান 100, এটা হচ্ছে কি 10 টু দি পাওয়ার 6, আর এটার মান কত? 10 to the 30 স্যার। 10 টু দি 30, তার মানে হচ্ছে কি অনেক বেশি হয়ে গেছে না 2 টু দি পাওয়ার n? জি স্যার। এবং পরেরটা দেখো এটা মাত্র 9, এটা হচ্ছে 300, তার মানে এটা আরো অনেক অনেক বড় হয়ে গেছে। তার মানে বেসিক্যালি 2 টু দি পাওয়ার n এর মানটা হচ্ছে কি অনেক বড়। ফাস্ট বাড়ে ফার্স্ট পারে। n কিউবের তুলনায়, কিন্তু ছোট কিছু ভ্যালুতে মিসলিড করেছে না? জি স্যার। তো ওইটাই হচ্ছে n0। এবার বুঝছো জি স্যার। স্মল কিছু ভ্যালুতে আমার আউটপুটটা কারেক্ট নাও আসতে পারে, মানে রিফ্লেকশনটা ঠিকমতো নাও আসতে পারে, কিন্তু এই স্মল একটা n0 এর পরে n এর সকল ভ্যালুতে হচ্ছে কি আমার আউটপুটটা সবসময় কি জিএনটা অবশ্যই fn এর উপর। জি স্যার। তাহলে এই ইনিশিয়ালি ছোট স্মল n0টাকে আমরা ইগনোর করি।
এখন মোটামুটি একটা পিকচার ক্লিয়ার হয়েছে? জি স্যার আমরা Yes, sir. আরেকটু যাব, তখন হচ্ছে আরো বুঝবো। আচ্ছা, ওমেগা নোটেশন হচ্ছে উল্টা। কি বলেছে? an algorithm takes at least a certain amount of time, অর্থাৎ হচ্ছে এটা কি বলে, লোয়ার বাউন্ড বলে। আমরা বিগ নোটেশন থেকে কি পেয়েছিলাম? আপার বাউন্ড আপার বাউন্ড বা আপার কমপ্লেক্সিটি। আর ওমেগা নোটেশন হচ্ছে আমাদেরকে কি বলবে? লোয়ার কমপ্লেক্সিটি। তাহলে আমার এই এফএনটা সবসময় কি সিজিএন থেকে সমান বা কি নিচে, তাই না? ওই যে প্রথমের ফ্লাকচুয়েশন অংশটা বাদ দিলে, জি স্যার তার মানে এই এফএন এর মিনিমাম কমপ্লেক্সিটি হচ্ছে জিএন এর সমান। আর সিটা নেওয়া হয়েছে একটা ফ্যাক্টর দিয়ে গুণ রাখার জন্য, কাজটা সহজ করার জন্য। অর্থাৎ আমি সাব মাল্টিপল দিয়ে জিএন কে গুণ করে রাখতে পারি। তো ওইটা আমি যখন পরে যাব তখন আরো ডিটেলসে যাব। তাহলে এফএনটা সবসময় সিজিএন এর সমান বা সিজিএন থেকে ছোট। তার মানে এর মিনিমাম কমপ্লেক্সিটি অবশ্যই জিএন, এর থেকে বেশি হইতে পারে, কিন্তু জিএন থেকে কি কম না। এটা কি বোঝা গেছে? জি স্যার তাহলে এটাকে আমরা বলছি কি ওমেগা নোটেশন। তাহলে বিগ নোটেশন হচ্ছে ম্যাক্সিমাম কমপ্লেক্সিটি সম্পর্কে আইডিয়া দেয়, এটা হচ্ছে মিনিমাম কমপ্লেক্সিটি সম্পর্কে কি আইডিয়া দেয়। আর থেটা নোটেশন হচ্ছে এইখানে দুইটা জিনিস ইউজ করে, সি1 জিএন সি2 জিএন। তার মানে এফএনটা এর মাঝখানে থাকে, তাই না? জি স্যার এর দুটো মাঝখানে আপার বাউন্ড লোয়ার বাউন্ড দুইটা সম্পর্কে কথা বলছে। আচ্ছা, আমার মনে হয় এখন একটু 5 মিনিটের ব্রেক দিই, এরপর আমরা বাকিটা একটানে শেষ করে দিব। জি স্যার এখন হচ্ছে 28 বাজে, তো 35 তাহলে আমরা শুরু করি। আমরা একটু আগে পড়ছিলাম বিগ নোটেশন, তাই না? জি স্যার এইটা গ্রোথ বুঝেছি। তো এখন একটু আমাদের পরিচিত প্যাটার্ন থেকে জিনিসটা আরেকটু বোঝার চেষ্টা করি। ধরো এটা আমার হচ্ছে একটা প্রোগ্রামিং কোড, তাই না? এটা তো সবাই বুঝতেছো। জি স্যার i এর মান 0 থেকে লেস দেন n পর্যন্ত যাচ্ছে, j এর মান 0 থেকে লেস দেন n পর্যন্ত যাচ্ছে। এই কাজটা হচ্ছে, তাই না? এর মান প্রতিবার 1 করে বাড়াচ্ছে। ধরো n এর মান হচ্ছে 10, তাহলে এই কাজটা কয়বার হবে? স্যার 10 টু দি পাওয়ার মানে 10 স্কয়ার 10 টু দি পাওয়ার 2 স্যার মানে 100 বার স্যার 100 বার। হ্যাঁ, তার মানে হচ্ছে এটা যদি 10 হয়, এই ভিতরের লুপটা 10 বার চলবে, এই লুপটাও 10 বার চলবে। তাহলে i এর মান যখন 0 তখন ভিতরের লুপটা 10 বার, i এর মান যখন 1 ভিতরের লুপটা 10 বার। তাহলে আমরা 10 × 10 100 বার করবো, তাই না? জি স্যার তাহলে এই n এর মান যদি 100 হতো, তাহলে কতবার হতো? 100 × 100, তাই না? জি স্যার তার মানে এটা আমরা তখন হচ্ছে কি 1 2 3 4, তার মানে হচ্ছে 10,000 বার করতাম, তাই না? জি স্যার আচ্ছা, এইবার আসো নিচেরটা। এইখানে যদি n এর মান 10 হয়, তাহলে এই কাজটা কয়বার হবে? n এর মান 10 হয়, এই কাজটা কয়বার হবে? স্যার এটা কি 10 স্যার 10 বার 10 বার হবে। n এর মান যদি 100 হয়, 100 বার স্যার 100 বার হবে। ঠিক আছে? আর এইখানে যদি আমরা দেখি n এর মান যদি 10 হয়, এই কাজটা কয়বার হবে? স্যার 100 বার স্যার না না, একটু চিন্তা করে বলো, এই কাজটা কয়বার করবে? ও স্যার স্যার সরি স্যার এটা একবার হবে মানে বিগো 1 হবে স্যার এটা একবার হবে। এটা যদি n এর মান 100 হয়, অত ভ্যালুটা রিটার্ন করবে ডিফারেন্ট, জি স্যার তাই না? কিন্তু জি কাজটা স্যার কয়বার হবে? একবারই হবে স্যার একবারই হবে। তাইলে দেখো এটা n এর মান আমি যতই বাড়াই না কেন, কাজটা একবারই হবে, তাই না? জি স্যার তো এটাই বেসিক্যালি f of 1, বুঝা গেছে? জি স্যার আর এটা হলো n যত ততবার হবে, তাই না? জি স্যার অ্যাঞ্জেল তার মানে এটা হচ্ছে f of n। আর এটা n যত তার স্কয়ার হয়, তাই না? যখন জি 10 স্যার তখন 100, তখন 100 তখন হচ্ছে 10,000, তাই না? জি স্যার এফ অফ তাহলে এন এটা স্কয়ার হলো f of n স্কয়ার। বুঝা গেছে? জি স্যার
তাহলে আমরা একটু আগে গ্রোথ গুলো দেখছি, সবচেয়ে বেশি তাড়াতাড়ি বাড়ে কোনটা? Sir, n square, sir. n স্কয়ার, তার থেকে nটা কম, N? তার থেকে 1টা একেবারেই কম। জি স্যার। ঠিক আছে, এটা একটা আইডিয়া আমাদের কোডিং থেকে বুঝলাম। আচ্ছা, এইবার আসো একটা রুল আছে, ধরো আমার fn আমি ক্যালকুলেট করলাম, করার পরে সেটাকে বিগত একটা কমপ্লেক্স ডেফিনিশন এখানে পড়লাম। তো এত জটিল না করে খুব সহজভাবে বিগো বুঝার একটা উপায় এখানে বলেছে। বিগতে কত হবে সেটা হচ্ছে এইটা যদি ফলো করি তাইলে আমরা পেয়ে যাব। কি বলেছে এখানে? only consider the highest order term, ignore all lower order terms, ignore any coefficient or constant factors. বুঝা গেছে না বুঝা নাই কথাটা? জি স্যার, বুঝতে পারছি। তাহলে যেমন ধরো আমার fnটা আমি একটা কমপ্লেক্সিটি ফাংশন বের করলাম, আমরা কয়েকটা অ্যালগরিদম কমপ্লেক্স ফাংশন প্রথমে বের করব। যেমন ধরো কত বলছে এখানে 5n স্কয়ার প্লাস 30n প্লাস 6। ঠিক আছে, তাহলে 1 নাম্বার রুল কি বলছে? স্যার হাইয়েস্ট অর্ডার টার্ম স্যার, হ্যাঁ, only তাহলে এখানে consider. হাইয়েস্ট অর্ডার কত? স্যার n স্কয়ার স্যার, 5n স্কয়ার, 5n স্কয়ার। এইটুকু। তাহলে এই অংশ কেটে ফেলো। এগুলো যত বড় মানেই থাকুক না কেন, কিছুক্ষণ পরে এগুলো হচ্ছে কি নেগলিজিবল হয়ে যাবে। তো এটার একটা এক্সাম্পল এখানে দেখেছে, n বাড়ার সাথে সাথে 5n স্কয়ার হচ্ছে এরকম বাড়ে, আর 30n প্লাস 6 হচ্ছে এরকম বাড়ে। তাহলে এই কার্ভের তুলনায় এই কার্ভটাকে কি নেগলিজিবল বলতে পারি না? জি স্যার। হয়তো শুরুর দিকের একটু আছে, ইম্প্যাক্ট আছে, কিন্তু যখন এনটা বড় হইতে থাকে তখন এই নিচেরটার সিগনিফিকেন্স তেমন খুঁজে পাওয়া যায় না। এবার বুঝা গেছে কেন আমি লোয়ার অর্ডার টার্মগুলোকে ফেলে দিতে পারি? বুঝা গেছে? কারো কোশ্চেন আছে? নো স্যার। তার মানে একটা কমপ্লেক্সিটি ফাংশনের সবচেয়ে বড় যে টার্মটা আছে সেটা রেখে বাকি সব ফেলে দিলে সেটার ইম্প্যাক্টটা এন বাড়ার সাথে সাথে নেগলিজিবল হয়ে যায়, এই কারণে আমরা এটা ফেলে দিতে পারি। এইবার আসো আমরা সেকেন্ড রুল কি বলেছে? So ignore any coefficients or constant factors. এই যে হায়ার অর্ডার টার্ম যেটা আছে ওইটার সাথে যে কোফিসিয়েন্ট গুলো আছে সেটাও ফেলে দিতে পারে। তার মানে 5n স্কয়ার কে কত বলতে পারি? n স্কয়ার স্যার। n স্কয়ার বলতে পারি। তো এই ক্ষেত্রে একটু কথা আছে যে এই কোফিসিয়েন্টটা যদি একটু বড় হয় তাহলে আমরা বেসিক্যালি প্র্যাকটিক্যালি আমরা এটাকে ইগনোর করতে পারি না। এখন বড়র মানে কি? এখানে বেশ কিছু কথা আছে দেখতে পারো। সাধারণত 10 বা 10 এর কম হলে ইগনোর করাটা সহজ, 10 এর বেশি হলে ওইটা মাথায় নিয়ে আমাকে কাজ করতে হবে। বুঝা গেছে? জি স্যার। ছোটখাটো কনস্ট্যান্ট আমরা ফেলে দিতে পারি, কিন্তু কনস্ট্যান্টটা যদি অনেক বড় হয় তাহলে ওটার ইম্প্যাক্ট পড়বে, এটা মাথায় নিয়ে আমাকে কাজ করতে হবে। যদিও বিগ নোটেশন ওটাকে ফেলে দেয়, বড় হোক ছোট হোক, কিন্তু মাথায় নিতে হবে যে এটার ইম্প্যাক্ট আছে। আর লোয়ার অর্ডার টার্মগুলোকে ফেলে দিলে সাধারণত কোনো সমস্যাই হয় না। তাহলে এখন আমি খুব সহজেই কি বিগ নোটেশন বের করে ফেলতে পারি না? জি স্যার। তাহলে আমার যেই অরিজিনাল ক্যালকুলেশন থেকে যেটা fn পাবো, বিগত আসলে কি আমি কোন একটা স্ট্যান্ডার্ড জিএন এর মতো করে সেটাকে তৈরি করা, তাই না? তাহলে এখানে খুব সহজ ফর্মুলা যে সকল লোয়ার অর্ডার টার্মকে ছেড়ে দাও, ফেলে দাও, হাইয়েস্ট অর্ডার টার্মের সাথে যদি কোনো কনস্ট্যান্ট থাকে তাহলে সেগুলোকে বা কোফিসিয়েন্ট থেকে সেটাকে ফেলে দাও। তাহলে এই ফাংশনটাকে 5n স্কয়ার 30n প্লাস 6 এটাকে আমি বিগতে কি বলতে পারি? বিগ n স্কয়ার স্যার। n স্কয়ার, অর্থাৎ হচ্ছে এর প্রপার্টিটা n স্কয়ারের মতো, এক্স্যাক্টলি n স্কয়ার না কিন্তু n স্কয়ারের মতো। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখানে কিছু ইয়া বলেছে, তো এখানে সম্ভবত ধরে নিয়েছে যে 1 সেকেন্ডে 1 বিলিয়ন অপারেশন করতে পারে, 10 টু দি পাওয়ার 9 সংখ্যক অপারেশন করতে পারে। যদি পারে তাহলে
আমার যদি অ্যালগরিদমের কমপ্লেক্সিটি log n হয়, তাহলে সাধারণত যে কোনো n এর জন্যই আমরা এটাকে কি করতে পারি, কাজ করাইতে পারি। যেমন এখানে বাইনারি সার্চের কথা বলেছে, যেটা আমরা একটু হয়তো শুনেছি। ও n হলে আমরা হচ্ছে কি ওই 1 বিলিয়ন ডাটা দিয়েও আমরা হচ্ছে সহজে কাজ করতে পারি। যেমন লিনিয়ার সার্চ অ্যালগরিদম আমরা করতে পারি। n log n হলে আরেকটু ছোট, n স্কয়ার হলে আরেকটু ছোট, n কিউব হলে আরেকটু ছোট। যেমন n ফ্যাক্টরিয়াল অ্যালগরিদমে সাধারণত 10-11 বেশি ডাটা নিয়ে আমরা কাজই করতে পারি না। সেটা এত বেশি টাইম লাগে যে এটা আমরা সাধারণত কি মানে ওই ধরনের অ্যালগরিদম খুবই ছোট ভ্যালুর জন্য হচ্ছে আমরা ইউজ করি। যেমন ধরো n স্কয়ার অ্যালগরিদম সাধারণত 10,000 ডাটার বেশি হলে আমরা কি ওই অ্যালগরিদমটা, যেমন ধরো বাবল সর্ট, যদি তোমার n এর মান যদি 1000 হয়, 5000 হয়, 10,000 হয়, হ্যাঁ তুমি ম্যাক্সিমাম ক্ষেত্রে বাবল সর্ট ইউজ করতে পারবে। কিন্তু যখন 1 লাখ হবে, 10 লাখ হবে, তখন হচ্ছে কি বাবল সর্ট অ্যালগরিদমটা ওই কাজের জন্য কি ইউজ করা ঠিক হবে না। কথাটা বুঝে গেছে? জি স্যার। তাহলে এই বিগো নোটেশন হচ্ছে আমাদের এই আইডিয়াটা দেয় যে এই অ্যালগরিদমের কমপ্লেক্সিটি কেমন এবং সেফলি কাজ করার জন্য বা আমরা একটা টাইম পিরিয়ডের মধ্যে কাজ করার জন্য n এর মান সর্বোচ্চ কত হলে আমি এই অ্যালগরিদমটা অ্যাপ্লাই করতে পারি। যদি দেখা যায় যে n টা আরো বড় হয়ে গেছে, তখন আমি ওই অ্যালগরিদম না করে অন্য অ্যালগরিদম, যেমন এই যে সর্টিং এর জন্য 10,000 বা তার নিচে হলে হয়তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বাবল সর্ট দিয়ে কাজটা করতে পারবো। কিন্তু যখন একটু বড় হয়ে যাবে, তখন আমরা সাম অ্যাডভান্স সর্টিং অ্যালগরিদম হচ্ছে কি ইউজ করতে হবে। আচ্ছা, এখানে একটা প্রবলেম দেওয়া আছে, তাই না? জি স্যার। এটার কমপ্লেক্সিটি কত বলতে পারবে? স্যার মানে এটা স্যার n স্কয়ার মানে বিগো n স্কয়ার হবে স্যার। এটা n স্কয়ার হবে? একটু চিন্তা করে বলো। স্যার n into n। কিউব হবে না স্যার? হ্যাঁ, বুঝি নাই। কিউব স্যার। কেন n কিউব বলো দেখি। ও স্যার n কিউব, সরি স্যার n কিউব হবে স্যার। এখানে দুইটা লুপ আছে, একটাতে n একটাতে n স্কয়ার। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে অনেকেই মনে করে দুইটা লুপ মানে হচ্ছে n স্কয়ার। সাধারণত তাই হয়। দুইটা লুপ থাকলে আমরা সাধারণত দেখি যে n স্কয়ার হয়। কিন্তু এখানে একটু চালাকি করা হয়েছে বা একটু এইটা যেহেতু এটা যদি লেস দেন n হইতো তাইলে n স্কয়ার হয়ে যেত, তাই না? কিন্তু এখানে কি n into n বলেছে। তার মানে এই লুপটাই তো আসলে n স্কয়ার। আর এটা হচ্ছে n। তাহলে n into n কিউব কত হয়ে যাচ্ছে? n into n স্কয়ার কত হয়ে যাচ্ছে? n কিউব স্যার। n কিউব। তার মানে এটার কমপ্লেক্সিটি হচ্ছে, আর এটার কমপ্লেক্সিটি কত? স্যার n টু দি পাওয়ার মানে n টু দি পাওয়ার 5 স্যার। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে এটা n, এটা n স্কয়ার, এটা যেহেতু n। এটা j, তার মানে এটা j, তার মানে এটা বেসিক্যালি n স্কয়ার। তাহলে n স্কয়ার n, তাহলে গুণ করলে কত হয়? 5 স্যার। n টু দি 5। পরীক্ষায় মাঝে মধ্যে এরকম আসে যে একটা কোড দিয়ে বলা হবে যে এটার বিগো নোটেশনে এর কমপ্লেক্সিটি কত। এটা কত? স্যার এটা n স্কয়ার স্যার। এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড, তাই না? জি স্যার। এটা কত? n এরকম না যে এটা হচ্ছে n জি স্যার n। আর এটা হচ্ছে n স্কয়ার, তাহলে n আমরা n স্কয়ার। স্কয়ার প্লাস n। জি স্যার। বিগো নোটেশন আমরা কি করি? স্যার লোয়ার অর্ডার টার্মটাকে বাদ দিয়ে দিই। জি স্যার n স্কয়ার হবে স্যার। তার মানে এটা হচ্ছে n স্কয়ার। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের টাইম কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা হয়েছে, তাই না? এরপর আমরা যখন কিছু অ্যালগরিদম দেখব ওইটা বোঝার চেষ্টা করব। আচ্ছা, এবার হচ্ছে স্পেস কমপ্লেক্সিটিতে। তো মেইন কথাটা তো বলেছি যে কোন একটা অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করতে গেলে টোটাল মেমোরি যতটুকু ইউজ করা হয়, তাহলে সেটা হচ্ছে তার স্পেস কমপ্লেক্সিটি। তো এখানে স্পেস কমপ্লেক্সিটি মানে হচ্ছে অক্সিলারি স্পেস প্লাস স্পেস ইউজ বাই ইনপুট ভ্যালু। অর্থ হচ্ছে আমার n সংখ্যক ডাটাকে মেমোরিতে রাখতে যেই জায়গাটা লাগে, প্লাস ওই অ্যালগরিদমটা ইমপ্লিমেন্ট করতে গেলে আমার যদি আরো অতিরিক্ত স্পেস লাগে সেটাও কিন্তু কাউন্ট করতে হবে।
তো অনেকেই শুধু মনে করে যে অক্সিলারি স্পেসটাই হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি, কিন্তু স্পেস কমপ্লেক্সিটি মূলত এই দুইটার সমষ্টি, যোগফল, সামেশন। ক্লিয়ার কথাটা? জি স্যার। আচ্ছা, এইটাও ইম্পর্টেন্ট। আমরা আগে বলেছি যে সাধারণত দেখা যায় যে দুইটা অ্যালগরিদমের কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি সমান হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডিফার করে। আর আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে যে তোমার টাইম কমপ্লেক্সিটি অনেক হাই হলেও সেটা রান করবে, এক সময় আউটপুট আসবে। কিন্তু স্পেস কমপ্লেক্সিটির ক্ষেত্রে কিন্তু বিপদ আছে। তোমার যদি রিকোয়ার্ড স্পেসটা অনেক বেশি লাগে, যেটা আমার মেমোরি সাপোর্ট করছে না, তখন কি হয়ে যাবে? ক্র্যাশ করবে স্যার। ক্র্যাশ করবে। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট যে তোমার এটা রানই করবে না। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখানে কয়েকটা অ্যালগরিদম দেওয়া আছে। যেমন ধরো এই অ্যালগরিদমটা স্পেস কমপ্লেক্সিটি কত? তাইলে এখানে দেখো আমার ইনপুট হচ্ছে কি এক্স, ওয়াই, জেড, তাই না? জি স্যার, এক্স ওয়াই স্যার। আর এর বাইরে আমি এখানে আরেকটা ভেরিয়েবল ইউজ করছি না, আর? জি স্যার, আর। তার মানে 4টা ইন্টিজার রাখার মতো যেটুকু স্পেস লাগবে সেটাই হচ্ছে আমার স্পেস কমপ্লেক্সিটি। জি স্যার। তো এটাকে সাধারণত বিগতে 1 বলা হয়। মানে 1 মানে কিন্তু আসলে 1 না। 1 মানে হচ্ছে এনি কনস্ট্যান্ট ভ্যালু। আমি এটাকে বিগ অফ 4 লিখতে পারতাম, তাই না? কিন্তু 4 সাধারণত লেখা না। কত লেখা হয়? বিগ ও এন 1 স্যার। বিগ ও 1। 1 মানে হচ্ছে এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে লাগবে, n এর সাথে কোনো ডিপেন্ডেন্সি নাই। আচ্ছা, এখানে দেখো কি হচ্ছে, এখানে হচ্ছে একটা অ্যারে a নিলাম, n নিলাম। ধরো অ্যারেতে হচ্ছে n সংখ্যক ডাটা আছে, আর এখানে আর ভেরিয়েবল ইউজ করছি, i করেছি, তাই না? n করেছি, 3টা ভেরিয়েবল ইউজ করেছি না? জি স্যার। তাহলে এই অ্যারেটা রাখার জন্য যেই মেমোরি প্লাস হচ্ছে n, r, i এগুলো রাখার জন্য যে মেমোরি, তাহলে ধরো n সংখ্যক ইন্টিজারের জন্য n, আর n, i, r এগুলোর জন্য হচ্ছে আরো 3টা। তাহলে এটা না? জি স্যার। তো বিগতে হচ্ছে কি লোয়ার টার্ম আমরা বাদ দিয়ে দিই, জি স্যার। তাহলে এটাই হচ্ছে আমার স্পেস কমপ্লেক্সিটি। বুঝা গেছে? জি স্যার, বুঝতে তাহলে পারছি। একটা n সংখ্যক এলিমেন্টের অ্যারেকে মেমোরিতে স্টোর করতে n লাগছে, আর প্রসেসিং এর জন্য আরো কিছু ভেরিয়েবল আমি ইউজ করছি। তো যেহেতু ওগুলো ইগনোরেবল, ওগুলোকে বাদ দিচ্ছি, তাহলে হাইস্ট অর্ডারটাই হচ্ছে আমার কি স্পেস কমপ্লেক্সিটি। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এবার আমরা হচ্ছে অল্প কয়েকটা অ্যালগরিদম দেখি। যে আমরা লিনিয়ার সার্চ তো পড়েছি, তাই না? জি স্যার, পড়েছি। তাহলে ওইটার কমপ্লেক্সিটিটা আমরা হচ্ছে দেখার চেষ্টা করি। তাহলে ওর্স কেস কখন হবে বলতে পারবে? ধরো আমার n সংখ্যক ডাটা আছে, ধরো n এর মান হচ্ছে 1000, একটা অ্যারের ভিতরে 1000 ডাটা আছে। তো আমি যদি লিনিয়ারলি কোনো একটা এলিমেন্টকে সার্চ করি, লিনিয়ার সার্চ দিয়ে কোনো একটা এলিমেন্টকে সার্চ করি, তাহলে আমার সবচেয়ে বেশি কম্পেয়ার কখন লাগতে পারে? স্যার 1000 বার যদি মানি আঁকা। অর্থাৎ হচ্ছে আমি যেটাকে খুঁজতেছি সেটা হচ্ছে কি লাস্ট ইন্ডেক্সে আছে, তাই না? জি স্যার। অথবা নাই। জি স্যার। এই দুই সিচুয়েশনে কি আমার সবচেয়ে বেশিবার চেক করা লাগতে পারে? জি স্যার। তাইলে তখন কমপ্লেক্সিটি কত হবে? n হবে না? এন হবে স্যার। fn = n। জি স্যার। আর এটাকে বিগ নোটেশনে কি বলবো? ওভার ফাইন স্যার। অর্ডার অফ n, তাই না? জি স্যার। আচ্ছা, বেস্ট কেস কখন হবে? স্যার যখন প্রথম দিকে যখন স্যার পেয়ে যাবো স্যার। একদম ধরো ফার্স্ট ইন্ডেক্সে পেয়ে গেলাম, জি স্যার। তো এটা হবে কি অর্ডার অফ 1 না? 1 হবে স্যার। আর এভারেজ কেস কি হবে? আমি স্যার, এভারেজলি কেমন পাবে, তো ওইটা আমরা একটু চেক করি। তো এখানে যেটা বলেছে যে আমার n সংখ্যক ডাটা আছে এবং যে কোনো পজিশনে ওই ডাটাটা আমি যাকে খুঁজতেছি সেটা পাওয়ার সম্ভাবনা সমান, তাহলে তোমরা তো প্রবাবিলিটি পড়েছো, তাহলে ওই ডাটাটা যে কোনো পজিশনে থাকার সম্ভাবনা কত? 1/n না? 1/n স্যার। জি স্যার। যেমন ধরো তোমরা এরকম শিখছো না যে একটা ছক্কা
থ্রো করলে 1 পাওয়ার সম্ভাবনা কত? 1/6 স্যার 1/6। তাহলে এখানে যেহেতু n সংখ্যক ডাটা আছে, যে কোনো পজিশনে ওই ডাটাটা বসার সম্ভাবনা হচ্ছে 1/n। n জি স্যার তাহলে এই 1/n এগুলো হচ্ছে 1/n। এখন হচ্ছে ওইটা যদি 1 নাম্বার পজিশনে থাকে তাহলে একবার সার্চ করলে হবে না? জি স্যার একবার 2 নাম্বার পজিশনে থাকলে 2 বার, দুইবার n বার থাকলে n বার। জি স্যার এটাই হচ্ছে আমার হচ্ছে মানে টোটাল কতবার আমার লাগতে পারে সেটার একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আর কি। তাহলে এখন n/1/n যদি কমন নিই ভিতরে কি পাচ্ছি? 1 প্লাস 2 প্লাস আপ টু n, তাই না? জি স্যার তাহলে আমরা এটা ফর্মুলাটা জানি n × n+1 ডিভাইড বাই 2। 2 জি তাহলে স্যার এই n কেটে দিলে হচ্ছে কি n+1 ডিভাইড বাই 2। 2 তার জি মানে স্যার এভারেজ কেসে আমার কমপ্লেক্সিটি হচ্ছে অর্ধেকের মতো, তাই না? জি স্যার মানে n/2 আর n+1 ডিভাইড বাই 2 অলমোস্ট একই জিনিস, তাই না? জি স্যার কিন্তু এটাকে যদি বিগ নোটেশনে বলি মানটা কি হবে? সো অর্ডার অফ অ্যান্সার কারণ আমরা বলেছি কি হাফটা তো এমনিই বাদ। তাহলে জি আমরা স্যার পেয়েছি হাফ n প্লাস হাফ, তাই না? জি স্যার এই হাফটা বাদ। তাহলে n এর সাথে যেই কোএফিসিয়েন্ট গুলো থাকে ওগুলো আমরা কি করতে পারি? ফেলে দিতে পারি না? জি স্যার তাহলে এটা হচ্ছে অর্ডার অফ n। তার মানে লিনিয়ার সার্চ বেসিক্যালি অর্ডার অফ n হচ্ছে একটা অ্যালগরিদম। ক্লিয়ার? জি স্যার আচ্ছা, বাইনারি সার্চ তো আমরা পড়েছি, তাই না? জি স্যার পড়েছি আচ্ছা, বাইনারি সার্চ অত ডিটেলস না করে আমরা একটু সহজভাবে একটু দেখি। বাইনারি সার্চে আমার ম্যাক্সিমাম কতবার কম্পেয়ার করা লাগবে যদি আমার ডাটাগুলো শর্ট থাকে এবং বাকি শর্ত পূরণ করে, তাহলে 2 টু দি পাওয়ার fn গ্রেটার দেন n, এট মোস্ট fn। fn এর সবচেয়ে কি বড় যে বড় না ছোট? fn এর সবচেয়ে ছোট যে ভ্যালুর জন্য, ছোট না সরি, fn এর সবচেয়ে বড় যে ভ্যালুর জন্য এটা স্যাটিসফাই হবে কতবার আমার ম্যাক্সিমাম লাগতে পারে। যেমন ধরো n এর মান হচ্ছে 1000, তাইলে ইয়াটা হচ্ছে কি 2 টু দি পাওয়ার এর উপরে কত বসালে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে। জি স্যার বুঝতে পারছি তাহলে 1 বসালে তো স্যাটিসফাই করবে, তাই না? না স্যার 2 টু দি পাওয়ার 1 গ্রেটার দেন 1000 করবে? না স্যার করবে না। তাহলে 9 বসালে করবে? 2 টু দি পাওয়ার 9 এর মান কত? 9 স্যার 512। 512 জি স্যার তার মানে হচ্ছে না। 10 বসালে স্যার করবে স্যার করবে। তার মানে এট মোস্ট 10 বার 1000 যদি ডাটা লাগে তাহলে এট মোস্ট 10 বার হচ্ছে আমাকে কাজ করা লাগবে। জি স্যার বুঝা গেছে? তো একটু যদি খেয়াল করো এই ডাটাটা যদি 1000 ইনটু 1000 হয় তাহলে কত হচ্ছে? স্যার 1 2 3 4 5 7 ডিজিট মানে কি 10 লাখ, তাই না? 10 লাখ জি স্যার তাহলে 10 লাখের জন্য ম্যাক্সিমাম কয়বার লাগবে? স্যার 20 বারের মতো 20 বার, মাত্র 20 বার। তাইলে দেখো এটা কত ফাস্ট বাড়ছে, মানে কত স্লো বাড়ছে। জি স্যার যে আমার 10 লাখ ডাটা থাকলে মাত্র 20 বার চেক করলেই হবে। যেখানে লিনিয়ার সার্চে কি 10 লাখ ডাটায় ওর্স কেসে কি 10 লাখ 12 লাগতে পারে না? জি স্যার 10 লাখ বারো তো এটাকে যদি আমরা একটু ম্যাথমেটিক্যালি করি তাহলে হচ্ছে এরকম পাবো fn = log n + 1। তো আমি যেহেতু এটা ফেলে দিতে পারি তাহলে বিগ নোটেশনে কত? স্যার লগ এন স্যার o log n, তাই না? ও লগ এন জি স্যার তাহলে এটা হচ্ছে বাইনারি সার্চ। তো বাইনারি সার্চে এটা হচ্ছে ওর্স কেস কমপ্লেক্সিটি। তো এটাই এত ছোট, এটার আর বাকিগুলো চেক করার দরকার আছে? না স্যার এভারেজ কেস আর ওর্স কেস এই জন্য সমান ধরা হয়। মানে এটাই এত ছোট যে এটাকে আর নতুন করে এভারেজ কেস বের করার দরকার নেই। জি স্যার আচ্ছা, এবার আসলে হচ্ছে লাস্ট অ্যালগরিদম, এটা দিয়ে আজকে শেষ করে দিব, বাবল সর্ট। আচ্ছা, বাবল সর্ট আমরা নরমালি যেটা পড়েছি সেটা হচ্ছে আমার যদি আগে ভাগে সর্ট হয়ে যায় তারপর আমি কি কম্পেয়ার চালাই যাই না? জি স্যার তো এই জন্য বাবল সর্টের ক্ষেত্রে যদি পরীক্ষা আসে একটু লিখবা যে বাবল সর্টের ওর্স কেস, বেস কেস, এভারেজ কেস বলতে কিছু নাই, সব সমান। জি স্যার অন্যগুলোতে কি যেমন লিনিয়ার সার্চে আমরা দেখেছি যে ওর্স কেসের মান এক ধরনের, এভারেজ কেসের মান এক ধরনের, বেস কেসের মান এক ধরনের। আর বাইনারি সার্চে সংখ্যাটা এত ছোট যে আমরা সবগুলোকে একই ধরতে পারি। আর বাবল সর্টে হচ্ছে
আসলে এক্স্যাক্টলি সবগুলো সমান, কারণ আমার শর্ট হয়ে যাক বা না হয়ে যাক আমার লুপটা তো চলতে থাকবে, তাই না? জি স্যার। এই জন্য বাবল শর্টের ওর্স কেস, বেস কেস এবং এভারেজ কেস সবই হচ্ছে সমান। আচ্ছা, এবার আসো বাবল শর্টে আমার যদি n সংখ্যক ডাটা থাকে, প্রথমবার আমরা কয়বার কম্পেয়ার করি? n-1 স্যার। n-1, পরের বার 1 কমে যাবে, তাই না? জি n-2, স্যার। এভাবে যেতে যেতে লাস্ট বার হচ্ছে কি 1 বার স্যার। 1 বার লাগবে। তাহলে সিম্পলি এটাকে আমরা যোগ করতে পারি। আমার জি, 1 থেকে n হলে কি হতো? n * n+1 ডিভাইড বাই 1 হতো, তাই না? জি এখন স্যার। n এর জায়গায় n-1 ধরলে আবার ফর্মুলাটা হয়ে যাবে এরকম, n * n-1 ডিভাইড বাই 2। জি স্যার। এখন আমি যদি ভাঙাই এটা হচ্ছে n² - n, তাই না? জি স্যার। n²-n। তাহলে n টা ফালাই দিতে পারি। জি স্যার। তাহলে হচ্ছে n² ডিভাইড বাই 2, 1/2 জি টাও স্যার। ফেলে দিতে পারি। তাহলে জি বিগ স্যার। নোটেশনে কি হবে? স্যার অর্ডার অফ n²। অর্ডার অফ n²। তার মানে বাবল সর্ট হচ্ছে একটা অর্ডার অফ n² অ্যালগরিদম। জি স্যার। আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন দিয়ে শেষ করি। বাইনারি সার্চ বেটার অ্যালগরিদম না বাবল সর্ট বেটার অ্যালগরিদম? স্যার বাইনারি সার্চ। কেন? স্যার বাইনারি সার্চ হচ্ছে স্যার লগ n এ চলে স্যার, অর্ডার অফ লগ n স্যার। লগ n তো স্যার n² চেয়ে মানে কম টাইম হ্যাঁ, লাগে স্যার। কিন্তু উত্তরটা আসলে ওরকম হয় নাই। প্র্যাকটিক্যালি কোশ্চেনটাই হয় নাই। কেন বলতে পারবে? কে বলতে পারবে? আমি যদি তোমাকে বলি এই চেয়ারটা ভালো না এই টেবিলটা ভালো, তাহলে কোশ্চেনটা কি আসলে হয়? জি স্যার, আলাদা আছে। মানে দুইটা তো দুই ধরনের কাজ। জি স্যার। বাইনারি সার্চ হচ্ছে সার্চিং। আমি যদি বলতাম লিনিয়ার সার্চ ভালো না বাইনারি সার্চ ভালো, তখন তুমি বাইনারি সার্চের পক্ষে যুক্তি দেখাইতে পারতে। জি স্যার। আমি যদি বলি বাবল সর্ট ভালো না কুইক সর্ট ভালো, তখন তুমি কুইক সর্টের জি পক্ষে স্যার। যুক্তি দেখাইতে জি পারতে, স্যার। তাই না? এবার জি বুঝছো তো স্যার। কথাটা? জি কথা স্যার। হচ্ছে জি স্যার। সেম কাজের জন্য দুইটা অ্যালগরিদম যখন বলবে, তখন ওদের কমপ্লেক্সিটি যদি ডিফার করে তাহলে বলতে পারবে যে সর্টিং এর জন্য বা সার্চিং এর জন্য বা এই কাজের জন্য এই অ্যালগরিদমটা বেটার। জি স্যার। এবার বুঝা গেছে? জি স্যার, বুঝতে যাই পারছি। হোক, লাস্টে একটা ফানি কোশ্চেন হলো আর কি। জি তো স্যার। আলহামদুলিল্লাহ আমরা যেটুকু টার্গেট করেছিলাম সেটুকু হচ্ছে কমপ্লিট হয়েছে। অর্থাৎ হচ্ছে আমাদের স্ট্যাঞ্জা 1 এবং স্ট্যাঞ্জা 2 মিড টার্ম পরীক্ষার জন্য হয়ে গেছে। থার্ড স্ট্যাঞ্জাটা হচ্ছে আমাদের হচ্ছে কি ওই যে লিংক লিস্ট, সেটা ইনশাআল্লাহ আমরা ঈদের পরে পড়বো আর কি। জি তাহলে স্যার, তোমার ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে তোমাদের জন্য এখন 1 নাম্বার কাজ হচ্ছে এই ল্যাব অ্যাসাইনমেন্ট 1 টা কমপ্লিট করে জমা দেওয়া। আর আমি আজকে ল্যাব অ্যাসাইনমেন্ট 2 টা একটু পরে দিয়ে দিব। তো ল্যাব অ্যাসাইনমেন্ট 1 কমপ্লিট করার পরে ল্যাব অ্যাসাইনমেন্ট 2 এর যেগুলো আমরা থিওরি পড়ে ফেলেছি সেগুলো জমায় রাখবে না। সেগুলো এই ভ্যাকেশনের মধ্যে করবে। স্পেশালি আজকে একটা অ্যালগরিদম পড়েছি, প্যাটার্ন ম্যাচিং অ্যালগরিদম। এটা যত তাড়াতাড়ি পারো এটা করে ফেলো। আমি একটা শর্ট ডেটে এটা করার জন্য বলবো আরকি। আর বাকিগুলো তোমরা বিফোর দা ঈদ ভ্যাকেশন শেষ হওয়ার আগেই কাজগুলো করে ফেলবে। জি স্যার, ইনশাআল্লাহ। ঠিক আছে, তাইলে আমরা ঈদের আগে তো যেহেতু আর তোমাদের সাথে দেখা হবে না, তাহলে সবাইকে ঈদ মোবারক। যে জি যেখানেই স্যার। থাকবে নিরাপদে থাকবে আর কি। জি সেফটি স্যার, মেজারমেন্ট গুলো ঠিকমতো রাখবে আর কি। জি। ইনশাআল্লাহ স্যার। জি স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। মোবারক স্যার। সবাইকে হ্যাঁ, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।